এখানে একটা প্রশ্ন ওঠে বারবার, এবং অনেকের সঙ্গে আমি নিজে কথা বলে দেখেছি যে তাদের একটা ধারণা যে এই ইডি ইত্যাদি এই পুরো জিনিসটা মমতার পক্ষে হাওয়া টানার জন্য বিজেপি করে দেয়, মানে একটা সেটিং তত্ত্ব। আমি দেখেছি সাধারণ মানুষের একটা কেন জানি না একটা ধারণা হয়েছে এটা। কেউ কেউ এরকমও মানে বলে থাকেন যে বিজেপির কি ধারণা মমতা হেরে যাচ্ছে, তাকে কি জেতানোর প্রয়োজন, নাহলে কংগ্রেস বা সিপিএম এসে যাবে, বলে হচ্ছে মমতা থাকুক। মানে এটা হয়তো নয়, কিন্তু আমি বলছি এই সেটিং তত্ত্বটা কিন্তু পরিচিত হচ্ছে যে খামোখা এই সময় এই ধরনের পদক্ষেপটা যেটা পলিটিক্যালি মমতাকে হেল্প করছে, তো সেটা কেন বিজেপি করতে যাচ্ছে। এবং মমতা ওই যে একটা ফাইল নিয়ে চলে এলো, আমি শুনেছি ফাইলের ভেতরে নাকি কোনো কাগজে নেই, শুধু সাদা একটা, লোকে ভেবেছে বিরাট কাগজপত্র নিয়ে উনি যে ঘোষণা করলেন, আমি জানি না কী আছে ওতে। আমি মজা করে বলছিলাম এক জায়গায় যে বোধহয় সাদা খালি, কিন্তু ওই যে ছবিটা যে ইডির বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, সেইটাই হচ্ছে মমতার ইউএসপি। এই ইউএসপিটা কিন্তু আমি জানি যে দেশের অন্যত্র বহু সাংবাদিক রামকে বলেছেন যে এই ধরনের বিজেপির বিরুদ্ধে লড়াইটা আর কোনো বিরোধী নেতাকে করতে দেখা যায় না। অনেক বিহারে তেজস্বীকে এইভাবে লড়েছে, অখিলেশ যাদব কি এইভাবে লড়েছে, এরকম। কেরালাতেই ধরো না তুমি, কেরালাতেও সেক্ষেত্রে তো কেরালাতেও সিপিএমও তো ওইভাবে লড়েনি, কিন্তু ওখানেও একই রকম কথা ওখানে কংগ্রেসিরা বলে যে সিপিএম বিজেপি সেটিং, ঠিক আগে তাকে হেল্প করার জন্য এরকম একটা কাজ করে। তো কেরালার ব্যাপারটা তো আলাদা, যাই হোক, ওখানে তো একটা বাইনারি, এখনও তৃতীয় শক্তি তৈরি হয়নি। কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে এইটা প্রত্যেকটা জিনিসই যেটা বিজেপি করতে চাইছে, সেটা বাঙালি অস্মিতা বলে বলা হয় যেটা, সেখান থেকে দিল্লির এইটাই বুঝতেই পারেনি যে বাঙালি চরিত্রটা, বাঙালি মননটা, বাঙালি মানসিকতাটা, এইটা বিজেপির পক্ষে বিজেপি সবসময় এটা দেখে থাকে উত্তর ভারতের প্রিজমে। উত্তর ভারতে অমিত শাহ উত্তর ভারতে সফল, কিন্তু আমি বলি বিজেপিকে প্রকাশ্যে বহু জায়গায় বলেছি, অমিত শাহ পশ্চিমবঙ্গের জন্য, মমতার জন্য অ্যাসেট। ওর ছবি দেখলে এখানে সেই পুরনো, এখনও মানুষের স্মৃতিতে আছে ওই ফিল্মটা 70, বুঝেছি, ওইটাকে দেখলে ওরকম একটা মনে হয় যে জয় শ্রীরাম বলে হাত তুলে যেরকম করেন না, ওটা দেখি যেন মানুষ আতঙ্কিত হয়ে যায়, উড়ে বাবা একে নয়। ফলে এমনও তো হয়েছে, দেখা গেছে যে যারা মমতা বিরোধী, অতিবাম বুদ্ধিজীবীরা প্রকাশ্যে সভা করেছে যে না, এটা আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই, সেই কারণে অন্য কাউকে ভোট, তবেই তো সিপিএম আর কংগ্রেস শূন্য হয়। এই কারণে তাদের সব ভোটাররা একযোগে তৃণমূলকে পছন্দ না করলেও দেয় তারা, এটা দেয় যে বিজেপিকে আটকানোর জন্য। এবারে একটু তুলনামূলক বিজেপির মানে লড়াইটা একটু কীরকম স্তীমিত মনে হচ্ছে পশ্চিমবঙ্গ। ইডি ফিডির উপর ভরসা করেছিল, যাতে না এসআইআর বিরুদ্ধে যাচ্ছে। ফলে এবারে যাই না, এবারে আমার মনে হয় কংগ্রেস বামের কিছু কিছু জায়গায় পকেটে কিছু হয়তো নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আমাদের পডকাস্ট মুখে মুখেতে আজকের অতিথি গৌতম লাহিড়ী, যাকে আপনারা সাংবাদিক হিসেবে চেনেন। তার একটা বড় পরিচয়, তার সাথে আমার দীর্ঘদিন একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি দিল্লি সাংবাদিকতায় একজন অন্যতম নক্ষত্র, এবং তিনি সাংবাদিকদের একজন সংগঠকও বটে। শুরু করছি আজকের পডকাস্ট। থ্যাংক ইউ গৌতম দা এখানে আসার জন্য। প্রথম আমার সৌভাগ্য হয়েছিল দিল্লিতে যে তোমার প্রথম সিনেমা স্ক্রিপ্ট আমি প্রথম শুনেছিলাম, এক যে আছে কন্যা। হ্যাঁ, সেটা ঠিক, কেননা তখন আমি বারবার করে ইনপুট নিতাম যে কিরকম লাগলো, কিরকম হচ্ছে ইত্যাদি। কিন্তু আজকের বিষয়বস্তু কিন্তু সিনেমা নয়। আজকের বিষয়বস্তু হচ্ছে আমার যেটা আগে সাবজেক্ট ছিল, তোমার যেটা এখনকারও সাবজেক্ট, সেটা হচ্ছে ভারত এবং রাজ্যের রাজনীতি, এবং পাশাপাশি সাংবাদিকতা এবং অন্যান্য জিনিসপত্র। সেটা হচ্ছে তুমি সবসময় বলো ভোটের প্যাটার্ন, মানে ভোট সবসময় মানুষ একইভাবে দেয়। তুমি যেটা আমাকে বরাবর বলেছো যে তুমি সবসময় মনে করো যে মানুষ ডিসিশন নেয় যখন লোকসভা ভোট হচ্ছে, তখন লোকসভায় তার কি সিদ্ধান্ত হবে সেইটা ভেবে, এবং যখন বিধানসভা ভোট হচ্ছে তখন বিধানসভায় কী হতে চলেছে বা মানুষ এখানে কি চাইছে সেটা ভেবে। মানে একটা হচ্ছে রিজনাল জায়গা, আরেকটা হচ্ছে সামগ্রিক জায়গা। তোমার কি মনে হয় যে এটার কি প্রভাব পশ্চিমবঙ্গে, এই চিন্তাভাবনার যে প্রভাবটা, যে এখানে আঞ্চলিক প্রভাবটা কতটা এবং সেটা কিভাবে প্রতিফলিত হবে? দেখো, সবচেয়ে প্রথম কথা এটা ঠিকই যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা জাতীয় রাজনীতি, জাতীয় ইস্যুস, সেগুলো অনেকটা বেশি মানুষের কাছে বিচার্য হয়, কোন ধরনের সরকার কেন্দ্রে হওয়া উচিত। এটা ঘটনা যে এটার ব্যতিক্রমী আমি ফল দেখিনি, যেরকম মহারাষ্ট্র কিন্তু আগে যে নির্বাচন হয়েছে লোকসভার সঙ্গেও প্রায় হয়েছে,
তাতে কিন্তু মহারাষ্ট্রে অন্য দল জিতেছে, কেন্দ্রে অন্য দল জিতেছে, এরকম ঘটনা ঘটেছে আর কি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় মানুষ চান যে তার নিকটবর্তী, তিনি তাকে যাকে রোজ দেখছেন, যাদের নিয়ে ওঠা বসা, তাদের রাজনৈতিক জীবন বা আদর্শ যাই হোক, তাকে তারা পেতে চান যে রাজ্যের ক্ষমতায়। সেটা আমি বলছি যে মানে যখন এখানে সিপিএম বা বামফ্রন্টের শাসনও ছিল, কেন্দ্রে তো কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন ৭৭ সালের পর কংগ্রেস আর কোনোদিন পশ্চিমবঙ্গে সুবিধাই, লোকসভাতে সর্বাধিক বেশি আসন জিতেছিল একমাত্র 1984 সালে, যে 16টা, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 16টা, যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় 14টা সম্ভবত, না 16টা, এবং তাতে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেন আর কি, প্রথম এমপি হন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে। যাকে মমতাকে যে কারণে তখন সবাই সেন্ট্রালে মানে বর্ষিয়ান সাংবাদিকরা সম্বর্ধনা দিয়েছিল জায়ান্ট কিলার হিসাবে আর কি, সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো এক দুঁদে রাজনৈতিক নেতাকে হারানোর জন্য। তা সত্ত্বেও কিন্তু মানে কংগ্রেসের পক্ষে সেটা ছিল ভোট, সেটা ঠিকই, সেটা সহানুভূতির হাওয়ায় অনেকটা কাজ করেছিল। এছাড়া কিন্তু কোনোদিনই কেন্দ্রে যে সরকার, সেই সরকারের প্রভাব বা সেই সরকারের প্রভাবে রাজ্যে একটা সরকার তৈরি হওয়া, অনেকে ভাবছিলেন 2014-র পর নরেন্দ্র মোদী আসার পর এখানে ঘটতে পারে। পরপর তার নির্বাচনগুলো ঘটে গেছে, বিধানসভা কোনোটাতেই বিজেপি আগের তুলনায় বেশি আসন পেয়েছে সঠিকই, কিন্তু এমন কোনো সম্ভাবনা তৈরি হয়নি যে তারা ক্ষমতায় যেতে পারেন। এবং এখানেও মানুষের মধ্যে কথা বললেও দেখা যায় যে এখানে হয়তো বিজেপি নয়, এখানে যে আছে সেই থাকুক, বা যাকে চিনি, বা এখানকার রাজ্যভিত্তিক দলগুলো তারা দেখুক। সেই কারণে কোনোদিন এই থিওরিটা আমি বরাবরই বিশ্বাস করি যে লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে মানুষ ভিন্নভাবে ভোট দেন, এবং এটা অতীতেও আমরা দেখেছি কিন্তু এরকম ঘটনা ঘটেছে। যেটা বললাম তো, কংগ্রেসে হলে আমি যে এলাকায় থাকতাম সেখানে সিপিএমের প্রার্থী ছিলেন, তিনি কিন্তু জয়লাভ করলেন, কিন্তু অথচ লোকসভা সিটে কিন্তু জিতল অন্য কেউ, এরকম একটা ঘটনা আর কি। এসব ঘটেছে এরকম অনেক ক্ষেত্রেই। কখনোই লোকসভা বিধানসভা ভোটটা পশ্চিমবঙ্গে একসঙ্গে ঘটেনি। এখানে তো এখন 2026 সালে নির্বাচন, ফলে লোকসভা ভোট তো বহুদূর, 2029। তার আগে যে ভোটটা হয়ে গিয়েছে তাতেও বিজেপি মানে যেটা লাস্ট যে ভোটটা হলো সেটা হলো তোমার 24-এ যে ভোটটা হলো, এই 24-এর ভোটে তো বিজেপি তার আগের থেকে 19-এর থেকে অনেক সিট কম পেল, 12টায় নেমে এসেছিল। যেমন বিজেপি ধরে নিয়েছিল যে তারা তার আগে যে লোকসভায় আসন পেয়েছিলেন 2014-এ, তাতে তাদের ধারণা ছিল তারা 100-রও বেশি বিধানসভা আসনে এগিয়ে আছেন। সেটা কিন্তু আসল বিধানসভা ভোটের সময় সেটা দেখা গেল না, সেটা ঘটলো না, সেটা এবারও দেখা যাবে না। এটা ভেবেছিল বিজেপি যে এসআইআর নাম করে, এসআইআরের প্রক্রিয়ার নাম করে কিছু হয়তো একটা ভোটের, এখানে যারা তৃণমূল কংগ্রেসের ভোটারদের অনেক বাদ দেওয়া যাবে, কিংবা মুসলিম ভোটারদের বাদ দেওয়া যাবে। উল্টে তো আমি দেখছি বহু ক্ষেত্রে হিন্দু ভোটারদের নাম বাদ গেছে। মানে তুমি বলছো এটা কিছুটা ক্ষেত্রে বিজেপির উল্টো দিকে যেতে পারে, বিজেপির উল্টো দিকে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আর একটা জিনিসও, সেটা হচ্ছে এসআইআরটা সবসময় রুলিং পার্টিকে সাহায্য করে। তার কারণ হচ্ছে যে এসআইআরের যারা মূল কাজ করেন, এই যে বিএলও যারা সরকারি কর্মচারীরা, সেটা মূলত একটা সরকার পক্ষের আমলা বলে বা পদাধিকারী বলে ধরে নেওয়া যেত। আমি কিছু বিএলওর সঙ্গে কথা বলছি, আমার পরিচিত আছেন, তারা ভয়ঙ্কর বিরক্ত। এমনও আছেন যে তারা তৃণমূল কংগ্রেস বিরোধী, কিন্তু তারা এইটাতে এত বিরক্ত যে তাদের পরিবারের লোকেরা হয়তো তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে রেগে গিয়ে, কারণ তাদের উপর এমন একটা চাপ তৈরি হয়েছে যে তারা নিতে পারছেন না। ছুটির দিনে 26শে জানুয়ারি তাদেরকে এসআইআরের কাজ করতে হয়েছে এদিন। বিজেপির পক্ষে বুমেরাংই হয়েছে এসআইআরটা। এসআইআরটা বুমেরাং হয়ে গেছে, এটা ঘটনা। কারণ বহু ক্ষেত্রে একটা ঐতিহাসিকভাবে একটা জিনিস বিজেপি যেটা কোনোদিনই বাংলাকে বুঝতে পারেনি, সেটা হচ্ছে যে বাংলায় যে দেশভাগের পর যে পরিবাররা চলে এসেছিলেন ভারতে, তারা হিন্দু, মুসলমানরা কম এসেছিলেন, বরং এখানকার গরিব মুসলমান থেকে গিয়েছিলেন। ফলে তাদের মনের মধ্যে একটা প্রবল ভয় দেখা গিয়েছে যে বিজেপি এলে কি আমাদের কি আবার সেই পাকিস্তানে ফিরে যেতে হবে, নাকি বাংলাদেশে ফিরে যেতে হবে। এই আতঙ্কটা আমি দেখছি সেই যে যখন যে উদ্বাস্তু বলে যারা এসেছিলেন, তারা এখন তার উদ্বাস্তু নন, তাদের প্রায় 3 প্রজন্ম এখানে এসে গেছে। যেসব জায়গাগুলো জবরদখল কলোনি ছিল, সেগুলো তো এখন বড় বড় পেল্লাই অভিজাত এলাকা, বিজয়গড়, যাদবপুর, কি তারও দিন, যেগুলো গড়িয়া, যেগুলো জবরদখল কলোনি ছিল, সেগুলো তার কলোনি এখন কেউ বলে না। কলোনি তো বহু আগেই রেকগনাইজড হয়ে গেছে, নিয়মিতকরণ হয়ে গেছে। তাদের মধ্যেও একটা আতঙ্ক, তাদের পরিবারে আতঙ্ক যে তাঁর কী করে, যেমন এখন যে সমস্ত সংবাদ কিছুদিন আগে যে বেরোচ্ছিল যে
অমর্ত্য সেনের মতো মানুষ, 90 বছরের মানুষ, তাকে জিজ্ঞেস করতে যাচ্ছে, বহু খ্যাতনামা লেখক, শিল্পী, কবি, তাদেরকেও গিয়ে শুনানিতে ডাক করছে। এখানে মানুষ ভোট দিতেন এটা উৎসবের মতো, থেকে কারচুপি একেবারে কিছু হয় না, আমি সে কথা বলছি না, কিন্তু কারচুপির থেকে একটা উৎসবের পরিবেশ ছিল। এখানে মানুষ ভোট, অনেকে মনে করতেন দূর ভোট দিতে যাবোই না, ফলে দিন ভোট দেননি বলে তার নাম হয়তো নেই হিসেবের তালিকায়, অন্য কোনো কারণ নয়। কিন্তু এখন মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যে ভোটটা যদি আমি দিতে না পারি তাহলে কি আমার নাগরিকত্ব চলে যাবে। এই আতঙ্কটা কিন্তু এইটাই বিজেপির পক্ষে বুমেরাং হয়ে যেতে পারে। কিন্তু এখানে এই জায়গাটায় মানে এই নির্বাচনে অ্যান্টি ইনকামবেন্সি এটা কতটা রোল প্লে করে? 15 বছরের তো রাজত্ব শাসন ক্ষমতা থাকার পর একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামবেন্সি হবেই, অ্যান্টি ইনকামবেন্সি কিছু নেই তা না, কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি 3টে নির্বাচন পশ্চিমবঙ্গে লক্ষ্য করে দেখলাম, এবং যে এখানে কখনোই কিন্তু দেখো তুমি দুর্নীতিটা কিন্তু কোনো প্রভাব ফেলেনি। সারদা, নারদা, তারপরে এখন সাম্প্রতিককালের যে আইপ্যাকের রেড, এখন দাঁড়িয়ে গেছে কি মানে সময় টাইম লাইনটা যদি দেখা যায়, হয়তো আমি বলছি না যে প্রত্যেকে নিরপরাধ, আমি এমন কোনো সার্টিফিকেট দিচ্ছি না কাউকে যদি অপরাধী হয়েও থাকেন, কিন্তু যখন এগুলো করা হচ্ছে, রেড করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে, সময়গুলো সব নির্বাচনের আগে। 2020 সালের সেপ্টেম্বরে প্রথম সিবিআই এফআইআর করেছিল, তখন মালিক ছিল কিন্তু প্রশান্ত কিশোর, এবং সেই সময়ের পরে কিন্তু 22-এ অভিষেক ব্যানার্জিকে ডেকে ইডি তাকে জেরাও করেছিল। তো 22-এর পর হঠাৎ এই 26-এর গোড়ায় এসে রেড করে যদি সকাল 5টা থেকে 12টা পর্যন্ত তল্লাশি চালিয়ে তারা যদি বলে একটাও কাগজ নিয়ে নি, তার 6 ঘন্টা কী করছিলেন তারা? গোটা ব্যাপারটা মানুষের কাছে একটা হাস্যকর পর্যায়ে গেছে। আমি আশা করছি যে এরপরে হয়তো আর ইডি ভাববে যে ভবিষ্যতে নির্বাচনের আগে এই ধরনের তল্লাশি করা উচিত কি অনুচিত। এখানে একটা প্রশ্ন ওঠে বারবার, এবং অনেকের সঙ্গে আমি নিজে কথা বলে দেখেছি যে তাদের একটা ধারণা যে এই ইডি ইত্যাদি এই পুরো জিনিসটা মমতার পক্ষে হাওয়া টানার জন্য বিজেপি করে দেয়, মানে একটা সেটিং তত্ত্ব। আমি দেখেছি সাধারণ মানুষের একটা কেন জানি একটা ধারণা হয়েছে। কেউ কেউ এরকমও মানে বলে থাকেন যে বিজেপির কি ধারণা মমতা হেরে যাচ্ছে, তাকে কি জেতানোর প্রয়োজন, নাহলে কংগ্রেস বা সিপিএম এসে যাবে, বলে হচ্ছে মমতা থাকুক। মানে এটা হয়তো নয়, কিন্তু আমি বলছি এই সেটিং তত্ত্বটা কিন্তু পরিচিত হচ্ছে যে খামোখা এই সময় এই ধরনের পদক্ষেপটা যেটা পলিটিক্যালি মমতাকে হেল্প করছে, তো সেটা কেন বিজেপি করতে যাচ্ছে। এবং মমতা ওই যে একটা ফাইল নিয়ে চলে এলো, আমি শুনেছি ফাইলের ভেতরে নাকি কোনো কাগজে নেই, শুধু সাদা একটা, লোকে ভেবেছে বিরাট কাগজপত্র নিয়ে উনি যে ঘোষণা করলেন, আমি জানি না কী আছে ওতে, আমি মজা করে বলছিলাম এক জায়গায় যে বোধহয় সাদা খালি, কিন্তু ওই যে ছবিটা যে ইডির বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো, সেইটাই হচ্ছে মমতার ইউএসপি। এই ইউএসপিটা কিন্তু আমি জানি যে দেশের অন্যত্র বহু সাংবাদিক আমাকে বলেছেন যে এই ধরনের বিজেপির বিরুদ্ধে লড়াইটা আর কোনো বিরোধী নেতাকে করতে দেখা যায় না। অনেক বিহারে তেজস্বীকে এইভাবে লড়েছে, অখিলেশ যাদব কি এইভাবে লড়েছে, এরকম। কেরালাতেই ধরো না তুমি, কেরালাতেও সেক্ষেত্রে তো কেরালাতেও সিপিএমও তো ওইভাবে লড়েনি, কিন্তু ওখানেও একই রকম কথা ওখানে কংগ্রেসিরা বলে যে সিপিএম বিজেপি সেটিং, ঠিক আগে তাকে হেল্প করার জন্য এরকম একটা কাজ করে। তো কেরালার ব্যাপারটা তো আলাদা, যাই হোক, ওখানে তো একটা বাইনারি, এখনও তৃতীয় শক্তি তৈরি হয়নি। কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে এইটা প্রত্যেকটা জিনিসই যেটা বিজেপি করতে চাইছে, সেটা বাঙালি অস্মিতা বলে বলা হয় যেটা, সেখান থেকে দিল্লি এইটাই বুঝতেই পারেনি যে বাঙালি চরিত্রটা, বাঙালি মননটা, বাঙালি মানসিকতাটা, এইটা বিজেপির পক্ষে বিজেপি সবসময় এটা দেখে থাকে উত্তর ভারতের প্রিজমে। উত্তর ভারতে অমিত শাহ উত্তর ভারতে সফল, কিন্তু আমি বলি বিজেপিকে প্রকাশ্যে বহু জায়গায় বলেছি, অমিত শাহ পশ্চিমবঙ্গের জন্য, মমতার জন্য অ্যাসেট। ওর ছবি দেখলে এখানে সেই পুরনো এখনও মানুষের স্মৃতিতে আছে ওই ফিল্মটা 70, বুঝেছি, ওইটাকে দেখলে ওরকম একটা মনে হয় যে জয় শ্রীরাম বলে হাত তুলে যেরকম করেন না, ওটা দেখি কেন মানুষ আতঙ্কিত হয়ে যায়, উড়ে বাবা একে নয়। ফলে এমনও তো হয়েছে, দেখা গেছে যে যারা মমতা বিরোধী অতিবাম বুদ্ধিজীবীরা প্রকাশ্যে সভা করেছে যে না, এটা আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই, সেই কারণে অন্য কাউকে ভোট, তবেই তো সিপিএম আর কংগ্রেস শূন্য হয়। এই কারণে তাদের সব ভোটাররা একযোগে তৃণমূলকে পছন্দ না করলেও দেয় তারা, এটা দেয় যে বিজেপিকে আটকানোর জন্য। এবারে একটু তুলনামূলক বিজেপির মানে লড়াইটা একটু কীরকম স্তীমিত মনে হচ্ছে পশ্চিমবঙ্গ। ইডিফিডির উপর ভরসা করেছিল, যাতে না এসআইআর বিরুদ্ধে যাচ্ছে, ফলে এবারে যাই না, এবারে আমার মনে হয় কংগ্রেস বামের
কিছু কিছু জায়গায় পকেটে কিছু হয়তো নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ এই পলিটিক্সটা বিজেপি কেন করে, যেটা আমি মনে করি সেটা হচ্ছে একটা পশ্চিমবঙ্গে একটা বাইনারি পলিটিক্স তৈরি করা। কেন বিজেপি বনাম তৃণমূল, এইটা বাইনারিটা হলো, এটা মমতারও শ্যুট করে, বিজেপিরও শ্যুট করে, কিন্তু এইটা বিজেপি করে উঠে ফেল করছে, এটা করতে পারছে না। বাইনারিটা এর আগের ইলেকশনগুলোতে করতে পেরে, যে কারণে ৭৭ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তুমি ভোটের ইতিহাস যদি দেখো, 40% ভোট অলওয়েজ বিরোধীরা পেয়েছে, সিট পেয়েছে 20, 25, 80 এই পর্যন্ত। তো 80 হায়েস্ট কংগ্রেস পেয়েছিল সময় মিত্রর সময়, তো ওই সিটটা ৭৭ বিজেপি নিয়েছে। আর তো কেউ তখন আর কেউ অন্য কোনো শক্তি ছিল না। তো ফলে এই বিজেপি ভাবছে যে তাহলে উত্থান হয়েছে 2 থেকে ৭৭, যেহেতু বাইনারি পলিটিক্সে অপোজিশন যে সেই পাবে সবটা, সেই কারণে বিজেপি পেয়েছে। ওটা বিজেপি এখানে বলকানাইজ করে দিয়েছে মানুষকে, সেই কারণে মানুষ সব হিন্দুত্ব প্রেমী হয়ে ভোট দিয়েছে তা কিন্তু না। কিছু মানুষ হয়েছে, কিছু মানুষ হয়নি যে তা না, তাদের প্রভাব পড়েছে। একটা হিন্দিভাষী মানুষের একটা বড় প্রভাব আছে। কিছু কিছু পুরো দেশভাগের যাদের আতঙ্ক ছিল, সেই আতঙ্কের কথা যেটা বিজেপি চেষ্টা করেছিল এটাকে মানুষের মধ্যে ঢুকিয়ে একটা আতঙ্ক, ওই স্মৃতিটাকে ফিরিয়ে আনা, দুঃস্বপ্নের স্মৃতি, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেল এসআইআর করে। একটা জিনিস দেখেছি যে সেটা হচ্ছে কলকাতায় বসে আমি যখন সাংবাদিকতা করেছি, এবার তারপরে যখন দিল্লিতে বসে আমি সাংবাদিকতা করেছি, সেখানে একটু পার্সপেক্টিভের বদল ঘটে। মানে দিল্লি যেহেতু ক্যাপিটাল সিটি, এবং তখন আমরা রাজ্যটাকে, মানে তখন আমরা পশ্চিমবঙ্গকে একটা রাজ্য হিসেবেও দেখতে পারি, আমার রাজ্য, কিন্তু ওটা একটা ভারতের অন্যান্য রাজ্যের মতো। একটা জিনিস আমাদের বেঙ্গলে আমি বারবার যেটা দেখি সেটা হচ্ছে, যে জিনিসটা নিয়ে লালন পালন করা হচ্ছে সেটা হচ্ছে, বা যে জিনিসটা একটা পলিটিক্যাল জায়গায় চলে এসছে, যে সারা উত্তর ভারত জুড়ে এবং অনেক ভারতের অন্যান্য জায়গাতেও একটা বাঙালি বিদ্বেষ আছে। এটা তোমার দিল্লিতে বসে কি মনে হয় যে এরকম আছে? এটা ইদানিং বেড়েছে, এটা ঘটনা আছে। বাঙালি প্রথমে একটা আমি 70 দশকে শুনেছিলাম, আমারই কিছু লোক আত্মীয় আছে, বাঙালি মানেই নকশাল, এরকম রাস্তাঘাটে বলা হতো, বাঙালি তুমি নকশাল হো। তো এখন বাঙালি মানে একটা পরিচয় করিয়ে বলে দেওয়া হচ্ছে তুমি বাংলাদেশি। সেটা না হলে বিজেপির মতো একটা শক্তিশালী দলের মুখপাত্র যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই টুইট করে ফেলেছিল, তাই না? এটা তো অজ্ঞান। এই তো বলছি, বাংলাকে বিজেপি কখনো বুঝতে পারেনি। বিজেপিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো কোনো নেতা না হলে বিজেপির ভবিষ্যৎ আছে কিনা সন্দেহ আমার। বেঙ্গলে আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বা তুমি যদি মানে আমি যেটা বলি যে ভারতের যে কোস্টাল এরিয়া, সেখানেই তো ব্রিটিশরা প্রথম এসেছিল। ব্রিটিশরা তো উত্তরপ্রদেশে যায়নি, বিহারে যায়নি, প্রথমে সেখানেই এসেছিল। এবং সেখানে যে একটা পশ্চিমী মানে ওয়েস্টার্ন এডুকেশনের যে প্রভাব, লিবারেল এডুকেশনের যে প্রভাব, যার ফলে মানুষ এখানে কিন্তু জন্ম থেকেই অধিকাংশ মানুষ একটু উদারচেতা, প্রগতিশীল, এবং জন্মেই যেমন মনে হয় যেন সেটা কেন্দ্র বিরোধী, অলওয়েজ কেন্দ্র বঞ্চনা করছে, এটা যেন মগজে ঢুকে গেছে আর কি। সেটা সিপিএম রাজত্ব করে এসছে এই পলিটিক্স দিয়ে, এবং এখন মমতাও তাই করছে। এখনও পর্যন্ত তার কোনো পরিবর্তন হয়নি। এই কারণে পশ্চিমবঙ্গে 30 বছর আগে কোনো সরকারের পরিবর্তনই হয় না। কংগ্রেস এসেছিল 47 থেকে 77, কারণ এখানকার মাইনরিটি বাঙালি মুসলমান তারা প্রোটেকশন পেয়েছিল কংগ্রেসের থেকে। দিল্লিতে কংগ্রেস, এখানে কংগ্রেস, সেই কারণে তারা কংগ্রেসকে ধরে রেখেছিল। সেইটা আমি মনে করি, এটা আমার নিজের তত্ত্ব, অবশ্য জানি না সবাই মানবেন কি না, যখন কংগ্রেস জরুরি অবস্থা জারি করলো এবং ওই নাশবন্দি শুরু হলো, তখন মুসলিমদের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক তৈরি হলো। সিপিএমকে আমি মনে করি, কিন্তু এখানে সিপিএমের মূল বিকাশটা কিন্তু হয়েছিল হিন্দু উদ্বাস্তুদের আন্দোলন করে। তারা কিন্তু হিন্দু, সিপিএম নিজের কমিউনিস্ট বিশ্বাসে হলেও আন্দোলনটা ছিল কিন্তু হিন্দুদের উদ্বাস্তুদের নিয়ে। সেই জনপ্রিয়তা তাদের আরও বেড়ে গেল যে মুসলিমরা শিফট করে তাদেরকে বেছে নিল, যে এই কংগ্রেস তো এলে, ক্ষমতায় এলে তো আবার সেই নাশবন্দি হবে, আমাদেরকে সব নানা রকম অত্যাচারের মুখে পড়তে হতে পারে। সেই যে শিফট করলে 34 বছর চালিয়ে দিল, তাই দিয়ে জ্যোতিবাবু বা পরে বুদ্ধবাবু। কিন্তু যেই প্রকাশ করাট বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেকুলার গভর্নমেন্টকে ফেলতে গেল, এবং প্রকাশ করার জবরদস্তি বললো বিজেপির সাপোর্ট নিয়ে ফেলবো, সেটা বলেনি, মানে ঘটনা চাই। 1, 2 হচ্ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে বলতে পারো যে তুমি কিছুটা সাচ্চার কমিটির যে রিপোর্ট, এটাকে ইগনোর করা পশ্চিমবঙ্গে, যেখানকার যে মুসলিমদের অবস্থা, তথ্যগুলো অনেক চিঠি আসতো, তার জবাব যেত না ঠিক মতো, ফলে রিফ্লেক্টেড হলো ন্যাশনালি যে এখানকার মুসলিমরা খুব বঞ্চিত। এই যে গোটা ঘটনাটা হতে, তার সঙ্গে বুদ্ধবাবুর মাদ্রাসা রিফর্ম এবং আদবানির তাতে সমর্থন সম্পূর্ণ এনডিএর সময়, এই সমস্ত কারণে মাইনরিটিদের যে শিফটিংটা, তার উপরে এসে গেল নন্দীগ্রাম সিঙ্গুর। তাতে মনে হলো ক্ষেত মজুর এবং ভাগ চাষি যারা মুসলিম ওই অঞ্চলে,
তারা সেইখান থেকে সিদ্দিকুল্লাহর উদ্ভব সৃষ্টি, এবং সেই সেখান থেকে শিফট করলো সোজা তৃণমূলে। ফলে যতদিন তারা আছে ততদিন মমতা করবে রাজত্ব, তারা যেদিন ছড়বে সেদিন অন্য কেউ আসবে। মানে তুমি একদম এটার ব্যাপারে শিওর যে এই যে 27%, 27 থেকে 30%, হ্যাঁ, এইটা না হলে এটা তো বিজেপি কোনোদিন পাবে এইটা না। না, কিন্তু চেষ্টা করছে, ওর ভাঙানোর চেষ্টা করছে। কেউ কেউ ছোটো ছোটো নেতা তৈরি হচ্ছে, তার মধ্যে একজন যেরকম তোমার বিজেপি ছাড়াই তৈরি হচ্ছে। কিন্তু এটা ঘটনা যে মুসলিমদের মধ্যে গ্রামে গঞ্জে কিন্তু কিঞ্চিৎ অসন্তোষ আছে এই সরকারের প্রতি, নেই যে তা নয়। যতটা পাওয়া দরকার ততটা কিন্তু পাইনি বলে এটা গ্রামে গঞ্জে একটা কিন্তু মুসলিমদের মধ্যে প্রচার, বিশেষ করে এই মুহূর্তে মানে প্যান ইসলামিক যে মুভমেন্টটা, তার একটা প্রভাব কিন্তু পড়ছে এখানে। যে ইসলামিক আইডেন্টিটি, সেইটা বাঙালি আইডেন্টিটির সঙ্গে গুলিয়ে যাচ্ছে। আমরা এখন আক্রান্ত, মুসলিম আইডেন্টিটি আক্রান্ত বাই মানে খ্রিস্টান স্টেট, মানে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি। এটা প্রোটেক্ট করার জন্য কিছু করার জন্য শুধু বাঙালি সবাই ঠিক আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট মাই ওন আইডেন্টিটি? এই আইডেন্টিটি পলিটিক্সটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গে কিন্তু আমি তৈরি হতে দেখছি কোথাও। সেটার কতটা প্রভাব এবারে ইলেকশনে পড়বে বলা মুশকিল, কিন্তু এটা ভবিষ্যতে একটা কোনো পথ নিতে পারে আর কি। মুসলিম আইডেন্টিটি এবং বাঙালি, এটার সঙ্গে বাংলাদেশে কতটা তুলনা টানা যায়? হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে এতটা বাংলাদেশ নিয়ে আগ্রহী ছিলাম না। এটা ঘটনা দিল্লিতে আসার পর প্রণববাবুর সঙ্গে সম্পর্ক হওয়ার পর এবং তার সঙ্গে বহুবার বাংলাদেশে যাওয়ার সুযোগে অনেকটা শিখেছি বা বুঝেছি বাংলাদেশ। এবং আমার যেটা মনে হয়েছে সেটা বাংলাদেশ অলওয়েজ একটা কনফ্লিক্ট মধ্যে চলছিল সব সময়। এটা হচ্ছে ন্যাশনালিজমের ব্যাখ্যা কী হবে। শেখ মুজিবুর রহমান দিয়েছেন বাঙালি জাতীয়তাবাদী, বিএনপির তত্ত্ব হচ্ছে জাতীয়তাবাদী বাংলাদেশ, আর এই বাংলাদেশ নট বাঙালি। কারণ ওরা মনে করে তার ফলে আমরা মুসলিমকে ইনক্লুড করতে পারছি বাংলাদেশি বললে। বাংলাদেশে যারা থাকে তারা বাংলাদেশি, অনেকটা আরএসএসের থিওরির কাছাকাছি পড়ে, যে সকল হিন্দুস্তানে জন্মেছে যে সেই হিন্দু। তেমনি তৃতীয়টা হচ্ছে ইসলামিক বাঙালি, প্রথম ইসলামিক তার বাঙালি। এই তিনটে আইডিওলজির কনফ্লিক্টে অলওয়েজ বাংলাদেশ ছিল, রাইট ফ্রম তোমার 47। সেটার একটা পরিণতি ভাষার কারণে গিয়ে চেঞ্জ হলো 71-এ, সেটাতে হলো বাঙালি জাতীয়তাবাদ, যেটা শেখ মুজিবুর রহমানের সেটাতে কিন্তু বাংলাদেশে তখনও কিন্তু সেই ভোটও যখন হয়, সেই ভোটে কিন্তু 30% মানুষ বিরুদ্ধে ভোট দিয়েছিল আওয়ামী লীগের, সুইপ করেছিলেন তারা, কিন্তু ওই সংখ্যাটা কিন্তু বাংলাদেশের মধ্যে ছিলই, মানে 30%। এই 27 থেকে কেউ বলেন 25 থেকে 30 রাফলি। ফলে এরা কখনো কখনো মাথাচাড়া দেয়, তারা সফল হয়, তখন বঙ্গবন্ধুর হত্যা হয়, তখন তারা ক্ষমতায় আসে। সেটা হতে 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 চেঞ্জ হলো সেই 91 এসে, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। তারপর থেকে বাংলাদেশে একটা সোকল্ড একটা গণতন্ত্রের, মানে আমি যখন বলেন যে বাংলাদেশের গণতন্ত্র কোনো দিন প্রতিষ্ঠিতই হয়নি, তার বড় কারণ গণতন্ত্রের যাত্রাটাই হয়েছে 91 থেকে। 75 থেকে 71 থেকে দেশটা স্বাধীন হয় মাত্র 2.5 বছরের মধ্যে মিলিটারি শাসনে। 19 বার মিলিটারি কু হয়েছে, সেখানে বারবার মিলিটারি ক্ষমতা দখল করেছে। সেই মিলিটারি সবসময় প্রশ্রয় দিয়েছে ওই ইসলামিক এবং জাতীয়তাবাদী বলে যে অংশটা, যেই বাংলাদেশের আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে, এই আইডেন্টিটিকে আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে চোস্ত ইংরেজিতে মেয়েরা কথা বলছে, তো আমি তাকে দেখেছি হিজাব এবং বোরখা পরা। আমি বললাম তাহলে তুমি এইরকম একটা ওয়েস্টার্নাইজড কথাবার্তা, ওয়েস্টার্নাইজড লাইফস্টাইল লিড করো। বলে সেটা আমি করি প্রাইভেটলি, কিন্তু পাবলিকলি ইট ইজ মাই আইডেন্টিটি। যে জন্য বাংলাদেশের পরিবর্তনটা আমি অনেক আগে থেকেই লক্ষ্য করছিলাম, যে আগে কোনো শপিং মলে হিজাবের আলাদা দোকান ছিল না, সেখানে নানা ধরনের আধুনিক ডিজাইন, ফ্যাশনেবল হিজাব, ফ্যাশনেবল বোরখা এসব আসতে শুরু করেছিল আর কি মলেতে, শপিং মলেতে। আমি বলছি শেখ হাসিনা থাকাকালীনই। এবং ওইটা কিছুটা আমার মতে মনে হয় যে শেখ হাসিনার পার্টির পক্ষ থেকেও কিছুটা ক্ষমতায় থাকার জন্য একটু ইসলামিক আইডেন্টিটিকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। তার একটা বড় কারণ ছিল যে হেফাজত ইসলামের সঙ্গে আঁতাত করা হলো। হেফাজত ইসলাম তো স্লোগানই দিয়ে বসলো যে কওমি মা, শেখ হাসিনাকে কওমি মা বললো আর কি। এবং শেখ হাসিনা তাদের মাদ্রাসার যে শিক্ষা থেকে যারা বেরোবে, তারা সরকারি চাকরিতে বা যে কোনো জায়গায় অন্য স্বাভাবিক পরীক্ষার স্তর থেকে যে আসবে তাকে একই লেভেলে দেখা হবে। কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে যেটা হলো, প্রত্যেক মাদ্রাসার স্টুডেন্ট 80%-এর নিচে নম্বর পায় না সাধারণ পরীক্ষায়। আমাদের এখানে যেটা হতো না, আমরা কোনোদিন 60 পেলে মানে দারুণ ব্যাপার, ফার্স্ট ক্লাস, দারুণ। দিল্লি বোর্ডে তো 80-90 ফটাফট চলছে, ফলে অলওয়েজ আমরা পিছিয়ে। এটা আমাদের এখানকার মাস্টারমশাইরাও কোনোদিন বোঝেননি যে আমাদেরকে যে পিছিয়ে দিচ্ছেন।
ওখানে মেয়েটা মাদ্রাসারা বুঝেছিল যে ওই ব্যাটাদের টাইট দিতে, সেকুলারদের টাইট দিতে সালা 80-90 নম্বর দাও, 80-90 এই নম্বরের নিচে কোনো নম্বর নেই কারোর। মিনিমাম নম্বর হলো সেটা 60 থেকে 70। মাদ্রাসায় ফেল করেছে 1% or 2%, কিন্তু স্বাভাবিক মানে বোর্ডের পরীক্ষায় ফেল করছে তুমি অলমোস্ট 30-40%। ফলে এই যে একটা বৈষম্য যে তৈরি হয়েছে, সেই বৈষম্যটা সমাজের মধ্যে তৈরি করা। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেটা মায়ানমারেও আং সান সুচিকেও ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছিল, বাঘের পেটে চড়লে বাঘ একদিন খাবেই, সোজা কথা। সুতরাং বাঘকে যে প্রশ্রয় দেবে তাকে একদিন বাঘই খাবে। সুতরাং এইটাই একটা মূল, আমার মতে একটা মূল কারণ যে যেসব জায়গায় যা পরিবর্তন ঘটছে। তার সঙ্গে তো একটা গভর্নেন্স একটা পার্ট আছে, সেটা তো অন্য প্রসঙ্গ, বা বিরোধীকে স্পেস না দেওয়া সেটা একটা অন্য প্রসঙ্গ। মৌলিক প্রশ্নটা হচ্ছে এই যে মানে এই লড়াইটা থেকে আমার মনে হচ্ছে আমি তুলনা করি অনেকটা পশ্চিমবঙ্গের 34 বছরের সিপিএম রাজত্বের সঙ্গে। শেষ দিকে সিপিএম, আগে যে সিপিএমের পার্টি স্কুল ছিল, পার্টি স্কুলগুলো শেষ 10 বছরে বন্ধ হয়ে গিয়েছিল। আমি আর এক নেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এখন আর পার্টি ক্লাস স্কুল হয় না? ও আর পড়াশোনা করে কী হবে, মানুষ তো আছে, ভোট দিচ্ছে, আমরা তো আছি গণতান্ত্রিক শক্তির পক্ষে। তো সুতরাং এই ভেবে কিন্তু ওই যে মানে শিক্ষিত করা, সেটা বোধ মানে আমি দেখেছি বাংলাদেশে ওইভাবে শিক্ষিত করা মানুষকে মুক্তিযুদ্ধের আদর্শে, ওটা একটা রিচুয়াল হয়ে দাঁড়িয়েছিল। যে একটা জন্মদিন পালন করা, একটা তার স্বাধীনতা দিবস পালন করা, আমাদের এখানেও 15 আগস্টে প্রায় সেরকম ধরনের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি। প্রায় এটা ওই দিনটা উৎসব আর কি, ছুটির দিন। তো সেই যে ব্যাপারটার পেছনে যে স্বাধীনতার যে অর্থটা, সেটা বোঝানোর জন্য শাসক দলও খুব একটা চেষ্টা করে না আর কি, করেনি। তুমি এত বছর প্রণববাবুর খুব কাছে ছিলে এবং তুমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কাভার করেছো। আমার যেটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে, আজকে আমরা সারা পৃথিবীর নিরিখে যদি দেখি, আমরা দেখব খেয়াল করে যে সে 1940s থেকে 47 থেকেই ধরা যাক, আমাদের এই যে উপমহাদেশ, মানে আমি সেখানে ধরছি হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, তোমার বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার, যেটাকে আমরা বর্মা বলতাম ছোটবেলায়, এই পুরো জায়গাটা সব সময় একটা গোলমালের মধ্য দিয়ে চলে। মানে আমি এটা আমাকে প্রণববাবু একদিন জিজ্ঞেস করেছিল, কোনোদিন ভেবে দেখেছিস যে এই উপমহাদেশে মানে এই সাবকন্টিনেন্টে যতগুলো রাষ্ট্রনেতা খুন হয়েছে, অ্যাসাসিনেটেড হয়েছে, সেটা পৃথিবীতে আর কোথাও হয়েছে কিনা? এটার পেছনে অন্য কোনো হাত আছে বা ডিস্টেবিলাইজেশনের থিওরি আছে কি? না, ডিস্ট্রিবিউশন থাকতেই পারে। ধরো এমনকি আমি ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি যে সমাবর্তন ভাষণ দেন, তাতে তিনি এই প্রশ্নটা তুলেছিলেন যে এটা সমাজতত্ত্ববিদদের একটা বিশ্লেষক বা গবেষণার প্রয়োজন, যে স্বাধীন হওয়ার পরেই এই আততায়ীরা খুন করে জাতির পিতাকে, মহাত্মা গান্ধী। সেটা হচ্ছে ধরো আমি বলছি ডিস্টেবিলাইজ করার থেকে, সেখানে কিন্তু মহাত্মা গান্ধীর ওর সঙ্গে কিন্তু সরাসরি একটা আদর্শগত লড়াই ছিল দক্ষিণপন্থীদের, এবং তারা কিন্তু যে আবহাওয়া তৈরি করতে, যে ভারতকে যে হিন্দু রাষ্ট্র করা উচিত করা হলো না, এবং তার সঙ্গে দেশভাগ, যেখানে পাকিস্তান একটা ইসলাম ধর্মে ভিত্তিক রাষ্ট্র তৈরি হলো, সবটাতেই গান্ধীজিকে দায়ী করার একটা প্রচার চলতে শুরু করলো, যে প্রচারের কারণে গডসের মতো একটা লোক এসে গান্ধীজিকে হত্যা করে ফেললো। এই যেটা হচ্ছে হিংসার রাজনীতি, হিংসা বা দেশ, সেই যে রাজনীতিটা, এইটা যখনই যদি প্রচার যত বেশি হবে, তত এই ধরনের কাণ্ড ঘটে থাকে। সেটা বঙ্গবন্ধুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। ওখানে সেই সময় তো দাবি বলে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু ইন্ডিয়ার এজেন্ট, রয়ের এজেন্ট, এবং সেখানকার যে তাজউদ্দিন নামের যে প্রধানমন্ত্রী, তাকে বলা প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকারের বা এক্সাইল সরকারের, প্রবাসী সরকারের, তাকে ইন্ডিয়ান এজেন্ট বলা হতো, এবং ইন্ডিয়া বিরোধী প্রচারটা তখনও হতো। ফলে তারই পরিণতিতে কিন্তু শেষ পর্যন্ত, কারণ পাকিস্তান থেকে যে সেনারা, বেঙ্গল রেজিমেন্ট যারা ফিরে এলো, তাদেরকে ওই কোনো অ্যাসিমিলেশন করার ক্ষেত্রে তাদের যোগ্য জায়গা দেওয়া হয়নি। ফলে তারা রিভেঞ্জ নেওয়ার জন্য তৈরি ছিল আর কি, তৈরি হচ্ছিল। সেটাকে উপেক্ষা করা হয়েছে। সবসময় এইসব নেতাদের ক্ষেত্রে যা ঘটে সেটা হচ্ছে উপেক্ষা করা। আমি শুনেছি ভারতে ইন্দিরা গান্ধী ক্ষেত্রে, ইন্দিরা গান্ধী সেরকম বিশ্বাস করতেন না যে তাকে পাঞ্জাবের কেউ হত্যা করবে আর কি, যেরকম বঙ্গবন্ধু বিশ্বাস করেনি যে তাকে বাঙালিরা মারবে। তিনি বলতেন ওরা তো আমার সন্তান আমায় খুন করবে, এটা বাজে কথা। অথচ রয়ের চিফ তাকে গিয়ে অ্যালার্ট করে এসেছিল, কাউ সাহেব, আরএন কাউ। এরকম ধরনের ঘটনা ওই বন্দরনায়কের ক্ষেত্রেও তাই। সেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল। হাসিনার ক্ষেত্রে যতগুলো কু হওয়ার চেষ্টা হয়েছে, সেই কুগুলো ইন্ডিয়া থেকে অ্যালার্ট করা হয়েছিল। তার মধ্যে উনি ক্ষমতায় আসার পর 2008-এর পর প্রথম যেটা সবথেকে বড় ঘটনা, যেটা হচ্ছে
ওদের যে সীমান্ত রক্ষা বাহিনী বিডিআর বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের সময় তৈরি হয়েছে, পেছনে পাকিস্তানও ছিল, সেইটাতে সন্দেহ ছিল যে ওনাকে উৎখাত, এমনকি শিলিগুড়ি পর্যন্ত হেলিকপ্টার রেডি রাখা হয়েছিল, যে তখন প্রণববাবুরা হেলিকপ্টার রেডি রেখেছিলেন যখন তুলে নিয়ে চলে আসবেন যদি যেমন কোনো ঘটনা ঘটে, যেমন শেষ দিকে ঘটল। সেটা থেকে কিন্তু উনি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেটা করেছিলেন। এরপরে হোলি আর্টিজানে বিস্ফোরণে ঘটায়। তারপরে তার আগে যে উনি যেটা করলেন যে আইডিওলজিক্যালি লড়াইটা খুব ভালো লড়ছিলেন, যে কারণে আরও বেশি তার বিরুদ্ধে সংগঠিত হতে থাকলো বিরোধী শক্তিরা, সেটা হচ্ছে উনি ৭১-এর মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ বলে মানে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার শুরু করলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং ফাঁসি দেওয়া শুরু হলো। আমি তো সেই সময় গিয়ে দেখে এসেছি না, সেই শাহবাগে তোমার প্রণববাবু গিয়েছিলেন সেই সময়, সেই শাহবাগে আন্দোলন, সেটা তো একটা বিখ্যাত আন্দোলন, যে আন্দোলনে একজন এরকম যুদ্ধবাড়িতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, ফলে সমস্ত ছাত্র যুবক তারা কিন্তু কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, কিন্তু মুক্তির আদর্শটা ছিল, সেই কারণে তারা প্রতিরোধ করাতে শেষ পর্যন্ত তাকে ফাঁসি দিতে হলো, আবার ফাঁসি দেওয়া হলো নতুন করে বিচার করে। তারপরে হোলি আর্টিজানের ঘটনা ঘটলো এবং হোলি আর্টিজানের ঘটনায় তুমি দেখো এটা কিন্তু একটা অদ্ভুত জিনিস, সেটা কিন্তু এই নট দ্যাট কি খুব গরিব মুসলমানরা অর্থ পেয়ে জঙ্গি হচ্ছে, এরা প্রত্যেকে শিক্ষিত অভিজাত পরিবারের সন্তান। মুসলিম আইডেন্টিটি, আমার আইডেন্টিটি এখানে যেমন বলা হয় না হিন্দু খাতরামে, সেরকম হচ্ছে ইসলাম খাতরামে। এই ইসলাম খাতরামে ইসলাম বাঁচানোর জন্য যতক্ষণ এখন পর্যন্ত যত জঙ্গি কার্যকলাপে যারা যুক্ত, মোস্ট অফ দেম আর শিক্ষিত, হয় ডাক্তার নয় ইঞ্জিনিয়ার, বড় পুরনো আওয়ামী লীগের নেতা, তার ছেলেমেয়েরা, এবং তার সঙ্গে সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা। তুমি কি মনে করো যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যেতে পারে, মানে সবাই নিজেদের মধ্যে? এখন মানে সবটা কারোর উপর এরকম বলা যায় না যে পারবে না, এখন জানি না, যদি নির্বাচন, তুমি তো যে ক্ষমতায় আসছেন তারা যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে সম্মান দেন, আমার ধারণা বাংলাদেশ আবারও অস্থির হবে। ফলে যেটা বারবার বলা হয় যে একটা জুলাই বিপ্লব বলে বলা হয়, আমার মনে হয় আবার সামনের বছর আর একটা জুলাই বিপ্লব আমরা দেখতেও পারি আর কি, এরকম একটা ঘটনা ঘটতেও পারে। আওয়ামী লীগ থাকাকালীনই তো ঘটলো, তাই না? তো আওয়ামী লীগ না থাকলেও যে অন্যদের থাকাকালীন যে ঘটবে না, সেটা তো ঘটাতে সময় বেশি, কারণ একটা আইডিওলজিক্যাল একটা সংঘাত আছেই আর কি, সেটা বিএনপি এবং জামায়াতের মধ্যে আছে। কারণ জামায়াত বিশ্বাস করে ইসলামিক আইডেন্টিটি এবং যেটা বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি আইডেন্টিটি। তারা মনে করেন সব মুসলিমরাই হচ্ছে তারা বাংলাদেশি, কিন্তু তারা মুসলিমরা মনে করেন তারা প্যান ইসলামিক মুভমেন্টের একটা অংশ, তারা আন্তর্জাতিকরণ দেখেন, একটা কমিউনিস্টদের আন্তর্জাতিকরণ। ফলে এই সংঘাতটা থাকবে এবং এই সংঘাত হলে বাংলাদেশের এখন গণতন্ত্র স্টেবল হওয়াটা খুবই ডিফিকাল্ট, আমার মনে হয় ডিফিকাল্ট। এবং আওয়ামী লীগের আসতেও তো সময় লেগেছিল অনেক দিন ফেরত আসতে। ৭৫-এর পর তো ৮১-তে শেখ হাসিনা ভারত থেকে গেলেন এবং তখন তো এখানে দিল্লিতেই থাকতেন এবং প্রণববাবুর বাড়িতে, প্রণববাবু তার গার্জিয়ান ছিলেন, ফাইনালি তিনি বাংলাদেশেরই গার্জিয়ান হয়ে গেলেন এবং তার মৃত্যুতে বলাও হলো যে একজন অভিভাবকের মৃত্যু ঘটেছে আর কি। যেমন তিনি তো তাদের প্রায় দেখাশোনা করা, বাচ্চাদের পড়াশোনা, জয় পুতুল এদের পড়াশোনা থেকে দেখা, তাদের অভিভাবক, এরকমই ঘটনা আছে। আমার একটা ইন্টারেস্টিং মনে পড়ে গেল বলে বলছি, সেটা হচ্ছে তখন হাসিনা বিরোধীতে ফিরে গেছেন, খালেদা জিয়া সরকার 2001 থেকে 2006-এর মধ্যে। তো ওনার ছেলে জয় একবার এসেছিলেন দিল্লিতে, প্রণববাবু তখন ডিফেন্স মিনিস্টার, মানে ইউপিএ প্রথমে। তো উনি আসার পর ন্যাচারালি তো জয় এসছে, তা আমি জানতাম না যে জয় এসছে এখানে। তো একজন বাংলাদেশি যিনি করেসপন্ডেন্ট ছিলেন সরকারি সংস্থার বাসসের, তিনি মানে বিএনপি সমর্থিত লোক, ওদের সরকার অনুসারে মানে সংবাদদাতা পাঠানো হয়। সেই জাহাঙ্গীর ভাই এসে আমাকে বললেন যে আমাকে একটু প্রণববাবুর কাছে নিয়ে যাবেন। তো আমি প্রণবকে আগে বলেছিলাম, তো প্রণববাবু বললেন ঠিক আছে একদিন নিয়ে আসিস। তো আমি ওনাকে নিয়ে গেলাম, সেদিন ভীষণ ব্যস্ত, পার্লামেন্টে হইচই চলছে। তো বললেন আজকে আমি ভীষণ ব্যস্ত, কথা বলতে পারবো না। উনি বললেন আমি একটাই কথা জিজ্ঞাসা করবো যে খালি জয় আপনার কাছে এসেছিল? হ্যাঁ, ও তো আসেই, এলে তো ওরাই আমরা একসাথে ডিনার করি। ঠিক আছে, পরে একদিন আসবেন, কথা হবে। পরের দিন বিএসএস বাংলাদেশ সংবাদ খবর পাঠালো, জয় কেম টু দিল্লি, কনস্পায়ার্ড উইথ ডিফেন্স মিনিস্টার টু ডিসলজ খালেদা জিয়া। সে সালা তোলপাড় কাণ্ড একদম বাংলাদেশে।
সেই পরের দিন সকালবেলা আমাকে প্রদ্যুতের ফোন, বলে তুই একবার তাড়াতাড়ি দাদার সঙ্গে দেখা কর। আমার কী হয়েছে? বলে কী জানি না কী হয়েছে, বাংলাদেশে খুব গরম। আর বাংলাদেশে গরম, সালা এখানে কী? তা আমি গেলাম, বলে এই কাকে নিয়ে এসেছিলি? সে তো আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি আমাকে কী করেছে? বলে লিখেছে আমি নাকি ডিস্টেবিলাইজ করছি জয়ের সঙ্গে। আমি বললাম দাঁড়ান আমি খোঁজ নিচ্ছি। আর ফোনও ধরে না সে আমার, তো কী করবো? তা আমি পরে সমস্ত বাংলাদেশে যা প্রতিক্রিয়া, আরও অনেক করেসপন্ডেন্ট ফোন করছে, তখন আমি গিয়ে ওনাকে বললাম যে আপনি মনে হয় একটা রিজয়েন্ডার দিয়ে দেন যে এরকম কোনো মিটিং হয়নি। বলে আচ্ছা ঠিক আছে দেখছি। সন্ধেবেলা পিআইবি থেকে একটা রিজয়েন্ডার বেরোলো যে ডিফেন্স মিনিস্টার প্রণব মুখার্জি ডিড নট হ্যাভ এনি সাচ মিটিং উইথ সজীব অজয় জয়, কিন্তু দেখা হয়নি সেটা বলেননি। বুঝেছো, ওইটা তো উজ্জ্বল আছে। পরে আমাকে বললো ভালোই তো হয়েছে, একটু উত্তেজনা হোক না। আরে তখন তো কী হয়েছে, তখন তো তোমার চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্রবাহী নর্থ ইস্টে উলফাদের সাপ্লাইয়ের জন্য ধরা পড়েছে। কী করে বাংলাদেশকে চাপে ফেলা যায়? তো বাংলাদেশকে ওই জয় তো এমনিই এসেছিলো, মানে কোনো কারণেই এসেছে। আর জয়ের সঙ্গে উনি কোনো রাজনীতির কথাই বলেন না। উনি বলেন যে উনি তো জানেন ওনার একটা প্রোটোকল মেনে চলার ব্যাপার আছে না, প্রোটোকল সংবিধান এইসব কারণে বহুবার ফেঁসেওছেন এত মানার ফলে। বলে দিলেন না জর্জ ফার্নান্ডিজ কোনো অন্যায় করেনি, কফিন কেলেঙ্কারি টাকা খায়নি, কারণ ডিফেন্স মিনিস্টারের কাছে 5 কোটির ফাইল যায় না, সেই জন্য বলে ফাঁসাতে পড়েছেন। অথচ তাকে বলা হয়েছিল জর্জ ফার্নান্ডিজকে ফাঁসাতে। বলে ফাঁসাবো কী করে? জর্জ ফার্নান্ডিজ দাবি করলো না যে ক্লিন চিট দিয়ে দিয়েছে আমাকে ইউপিএ গভর্নমেন্ট। এইরকমই উনি বলছেন যে আমি জয়ের সঙ্গে কেন মিটিং করতে যাবো? আমি যে ডিসলজ করার মিটিং করি তো করলে হাসিনার সঙ্গে করবো না। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে বল। আমি বললাম যে সে কি আপনি তার মানে বলছেন রিটার্ন? বলে হ্যাঁ ঠিক হয়েছে। পরে আমি জিজ্ঞেস করে জানলাম যে ডিফেন্স সেক্রেটারির সঙ্গে দেখা হলো, তিনি বললেন যে ওই কী করে প্রেশার দেওয়া হবে, যে বাঙালি ছিলেন শেখর দত্ত, পরে গভর্নর হয়েছিলেন, উনি আমাকে বললেন যে আজ 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছে, চাপ দেওয়ার কোনো জায়গা পাচ্ছি না, কী করবো? তো ভালোই হয়েছে তুমি ওই লোকটাকে এনে দেবে। আর উনি যে বলে দিয়েছেন, আচ্ছা প্রণববাবু জানতেন না যে ওই প্রশ্নটা করবে, বলার সঙ্গে সঙ্গে চট জলদি জবাব দিয়েছেন, তাতে আগুন জ্বলে গেছে বাংলাদেশে, যে ডিসলজিং খালেদা জিয়া গভর্নমেন্ট। যেমন একটা ইনসিডেন্ট আছে আমার মনে আছে তোমার সাংবাদিক জীবনে, তুমি তখন কলকাতায় ছিলে। একবার ওই নির্বাচনে তখন প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছে প্রিয়দাস মুন্সী, যার সাথে আবার তোমার খুব ভালো সম্পর্ক পরবর্তীকালে আমি দেখেছি। হ্যাঁ, সেই সময় কি অ্যাকচুয়ালি ঘটেছিল এটা একটু বলো দেখি। হ্যাঁ, নির্বাচনে হারার পর আমাকে তো আমার সম্পাদক বলেছেন তার একটা প্রতিক্রিয়া চাই, কেন হারলেন। পরে আমাকে বলেছিলেন প্রিয়দাস মুন্সী যে আমি রোজ সকালে উঠে তোর নামে একটা গালি দিয়ে তারপরে জল খাই, এটা নিজে আমাকে বলেছিলেন। অথচ তিনি যখন মন্ত্রী হলেন, তথ্যমন্ত্রী, তখন পিআইবির যে অ্যাক্রিডিটেশন কমিটি, অ্যাক্রিডিটেশন কমিটির মেম্বার আমাকে করলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন সন্ধ্যেবেলায় তোকে নিয়ে প্রণবদার কাছে যাবো। আমি বললাম ঠিক আছে। তো আমাকে নিয়ে এলেন প্রণবদার কাছে। প্রণবদাকে বললেন, প্রণবদা কিছুই জানে না, কিছুই বুঝছে, বলছে ওকে এবার করে দিলাম অ্যাক্রিডিটেশন কমিটির। বলুন সেটা আবার কি? এখন নির্বাচনে হারার পর খবর নিতে, পঞ্চায়েত নির্বাচন তার আগে সেটা ছিল পঞ্চায়েত, তার আগে তো প্রিয়দার একটা ঘোষণা ছিল না যে বিবিসি বলেছে 200টা পাবে কংগ্রেস। সেটা তো হাস্যকর ব্যাপার। যাই হোক, তো আমাকে ওনাকে কিছুতেই ফোনে পাই না, তো ফোন ধরে না। সেতে ওনার লাস্টে ওনার মানে অ্যাসিস্ট্যান্ট সে বললো যে রাত 10টার পর বললো যে এরকম না, প্রিয়দা শুয়ে পড়েছে। তো আমি কলকাতায় ফোন করে সম্পাদককে জিজ্ঞেস করলাম যে কী বলেছে, কী করেছো তুমি সারাদিন? আমি বললাম আমি সারাদিন এই করেছি, যা করেছো ওটার বাড়ি ছোটো করে লিখে দাও। আমি লিখে দিলাম, তাই তো শেষে ওইটা কোটটাও দিলাম যে ওই অফিস থেকে বলা হলো প্রিয়দা শুয়ে পড়েছেন, ওটাই হেডিং হলো প্রিয়দা শুয়ে পড়েছেন। পরের দিন আনন্দবাজারে দেখি বিশাল 4 কলম লেখা অ্যানালিসিস, কোথায় জিপিএম রিগিং করেছে, কী করেছে, প্রিয়দা শুয়ে পড়েছেন। এটা কলকাতার দেওয়ালে পর্যন্ত লেখা শুরু হয়ে গেল, দেওয়াল লিখন যে প্রিয়দা শুয়ে পড়েছেন। তারপরে প্রিয়দাস মুন্সী তারপরে কি বললেন? না সেই তো তারপরেই উনি ফোন করেছিলেন, যে এইটা তুই আমায় কী করলি, কী সর্বনাশ করলি এরকম। আমি কি বলেছি আমি শুয়ে পড়েছি? আমি বললাম আপনার অফিস থেকে বলেছে, আর আমাকে কলকাতা থেকে সম্পাদক বলেছে, যা হয়েছে তা লিখে দাও। ওই যেরকম একটা ঘটনা ছিল না, একবার সুদীপ ব্যানার্জি এরকম বলেছিলেন, আমি লিখে দিয়েছি তোমার মালিককে নালিশ করে দেবো, আমি সেটাও লিখে দিয়েছিলাম কোর্ট, সুদীপ ব্যানার্জি বলেন তোমার মালিককে নালিশ করে দেবো, সেটাও চাপাই বেরিয়ে গিয়েছিল। খুবই ভালো সম্পর্ক হয়েছিল, খুবই ভালো সম্পর্ক। এমনকি এতটাই সম্পর্ক, আরেকটা হয়তো জানো বোধ হয় যে ওই মিঠু চক্রবর্তী পদ্মশ্রী পাচ্ছে না কিছুতেই, তো পদ্মশ্রী পাচ্ছে না, তো আমাকে বললো যে এরকম প্রণববাবুর সঙ্গে ওনার দেখা করাতে হবে। তা আমি তো গেলাম, ওখানে মিঠুন গিয়ে বসে আছে, প্রণববাবু সময় দেয়নি, তো এবার সেই হোটেলে ঘরে বসে সারাদিন বসে পেশেন্স খেলে, আর আমাকে বসে থাকতে হয়। আর বসে আমি বলিউডের কাহিনী ওর থেকে শুনি টুনি আর কি। তারপরে কমলনাথের ছেলের বিয়ে, সেখানে প্রচুর নাচা গানা চলছে, সাংঘাতিক ব্যাপার। হঠাৎ সেখানে ফোন এলো আমার কাছে যে কালকে সকালবেলা 10টায় নিয়ে আসিস মিঠুনকে।
তো আমি তো ওখান থেকে তো নিয়ে গেছি, সে তো যাই হোক, সে তো গেলেন পদ্মশ্রী বরুণবাবু তো বললেন যে হ্যাঁ আমি তুমি জানি খুব ভালো অভিনেতা। উনি বললেন আবার লাকিলি যে প্রিয়া দেখেছেন নাকি। তো খুবই দুঃখিত যে কেন পাওয়া হয়নি, আমি রেকমেন্ড করবো। তো বিরাট খুশি টুশি হলো। প্রিয় তো জানতে পেরেছি যে আমিও নিয়ে গেছি। বললো সে কি আমার কাছে যে নিয়ে আমি না বললে হবে না, সোনিয়া গান্ধীর কাছে তো আমার অ্যাক্সেস আছে, প্রণববাবুর অ্যাক্সেস নেই। প্রণববাবু তো তত ট্রাস্ট করেন না, আমাকে ট্রাস্ট করেন বেশি। না, এটা একটা কংগ্রেস পলিটিক্সের মজা ছিল। আর এই বাধ্য হয়ে নিয়ে যেতে হলো। আর গোটা সমশক্তি ভবন সেবার ভেঙে পড়েছে, মানে শুনে তখন প্রবল জনপ্রিয়তা, হয়তো আর যাই না এখন কি। তো সেই দেখে তো সেই তারপরে নিয়ে যাওয়া হলো, কোনো চিন্তা নেই, মিঠুন নিশ্চিন্তে থাকো, আমি আছি, প্রণবদাকে যা করে করুক আমি করবো। ফাইনালি মিঠুন পাইনি, আমি পাইনি কারণ সোনিয়া গান্ধীদের প্রিয়াঙ্কার সুপারিশ ছিল শাহরুখ খান, ফলে শাহরুখ খান পেয়েছে। যা তা তোমার মিঠুনদাকে নিয়ে যাওয়াটাই। কিন্তু তারপরেও কিন্তু মিঠুন কিন্তু প্রণবদার জন্য ইলেকশনে ক্যাম্পেইন করতে গিয়েছিল এবং গিয়ে ঘোষণা করে দিয়েছিল আমি ভাবি প্রধানমন্ত্রীর হয়ে প্রচার করতে এসেছি। পরের দিন সোনিয়া গান্ধী এসেছে, শুনেছে এরকম ব্যাপার, উনি তো মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করছেনই আর কি, এটা প্রায় ঠিক। তো উনি তখন, এটা তোমার 2009 ইলেকশনের আগে, তো তখন উনি সোনিয়া গান্ধী বললেন যে মনমোহন সিংই প্রধানমন্ত্রী হবেন। তিনি ঘোষণা করলেন মঞ্চ থেকে মনমোহন সিংই প্রধানমন্ত্রী হবে, মানে মিঠুনের ঘোষণাকে খারিজ করে আর কি। এইসব কংগ্রেস পলিটিক্সে তো এগুলো, এই গোষ্ঠীদ্বন্দ্বটা সাংঘাতিক ব্যাপার থাকে না। এই গোষ্ঠীদ্বন্দ্ব তুমি কোথাও তৃণমূলে দেখতে পাও? তৃণমূলটা অনেকটা না ঠিক গোষ্ঠীদ্বন্দ্ব বলে, গোষ্ঠী আছে, সেটা আছে অবশ্যই, অস্বীকার করে। আসলে তো কংগ্রেসেরই অফশোট, তো কংগ্রেসের যতগুলো খারাপ গুণ সেগুলো আছে, সেগুলো অস্বীকার করা যাবে না। কেউ একটা মাঝে মাঝে এক একজনের মুখ থেকে বেরিয়েও যায় না কিছু কিছু কমেন্ট। আসলে সবাই চেষ্টা করেন যে মূল টার্গেটটা থাকে, যেমন গান্ধী পরিবারের নেতৃত্বের সময়ও ছিল, যে যেন রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এদের কাছাকাছি যেন উনি যা পৌঁছে যান, ফলে একটা আটকানোর চেষ্টা থাকে আর কি। তো এটা এখানেও আছে, মমতার কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে না যায়, তাহলে আমার নম্বর কমে যাবে। ফলে এই কারণে এই না যেতে দেওয়ার কারণে একটা প্রতিযোগিতা আছে নেতাদের মধ্যে, সেটা আছে, সেটা অস্বীকার করার নেই। এখন তো শুনেছি আমি অভিষেক একটা দল চালান, সংগঠন চালান, ফলে তারও একটা প্রভাব আছে। তার তো অনেক ক্ষেত্রে আমরা তো জানি যে অনেক মন্ত্রিসভা গঠন নিয়ে নাকি তার আপত্তি ছিল, অনেককে তিনি বাদও দিতে চেয়েছিলেন, যেগুলো ঘটেনি। যাই হোক, এখন হয়তো হোপফুলি সেরকম কিছু ঘটছে না, আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু এটা থাকবেই স্বাভাবিক আর কি। এগুলো তো ক্যাডার বেস পার্টিতে থাকে না। দিল্লিতে মোদি বলবেন সেই প্রথম কথা, শেষ কথা, আর অন্য কথা বলে কোনো লাভ নেই কিছু, আর কোনো হবে না, ঠিক না? তবে আরএসএসেরও তাই, সিপিএমের মধ্যেও অনেকটা ছিল, কিন্তু সিপিএম ধীরে ধীরে এই মানে আমরা নির্ণায়ক ভূমিকা পেলে ক্ষমতায় যাব, এই দ্বন্দ্বের জন্য সেই সেমিকলন বসবে না ফুল স্টপ বসবে, তাই তর্কের জন্য পার্টি কংগ্রেস, তারপরে পার্টি প্লেনাম, আবার সেন্ট্রাল কমিটি, আবার পলিট বোর্ড, এই আলোচনা শেষ হয়নি আজও, যে ক্ষমতায় যাব কি যাব না। কেন যে রাজনীতিতে আছিলাম তো জানি না, যে কারণে জ্যোতিবাবুদা বলে দিয়েছিলেন যে ঐতিহাসিক ভুল শব্দটা আর কি। এখানে যে রাজনীতির যে মানে ওঠা পড়া বা চলা যে রকম অভ্যাস, সেটা দিল্লির অন্য রাজনৈতিক বা দিল্লি থেকে সম্পূর্ণ একটা পার্থক্য আছে, অন্যরকম। দেখো, দিল্লির রাজনীতিতে বরাবরই একটা টাকা করি, চুরি চামারি, এগুলোর একটা ব্যাপার সবসময় ছিল, সেটা তুমিও দেখেছো, আমিও দেখেছি। সেই সময় আমি দেখেছি যে যারা রাজনীতিতে রয়েছে, আমরা সাংবাদিক হিসেবে রয়েছি, এবং রাজনীতি যারা করছে বাঙালি রাজনীতিবিদ, তাদের প্রতি একটা সম্মান ছিল যে না, এরা টাকা খায় না। এই যুগে সেটা কি মনে হয়? না, সেটা অনেক কাল বাদে কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতিতে কোটির অভিযোগটা এসছে। আগে দিল্লিতে আমরা যখন শুনছি কোটি কোটি, ধরো বোফোর্সের সময় 65 কোটি শুনছি, তো তখন পশ্চিমবঙ্গে ভাষণ দেওয়া হতো লাখ লাখ টাকা চুরি হচ্ছে, মানে কোটি না লাখে ছিল ব্যাপারটা, অভিযোগটা ছিল লাখে। সেই লাখ থেকে কোটিতে উত্তীর্ণ হতে পশ্চিমবঙ্গে একটু সময় লেগেছে, এটা ঘটনা। সেটা টাকার অবমূল্যায়নটা কারণ কিনা আমি জানি না, কিন্তু এনিওয়ে যেটাই হোক, কিন্তু ঘটনা যে কোটির অঙ্কে যে আসাটা জেনারেল একটা পারসেপশন কিন্তু সারা দিল্লিতেই, বা দিল্লি কেন ভারতের অন্যান্য রাজ্যেও এটা কিন্তু ছিল, যে ওই ভদ্রলোক বা ভদ্র বাঙালি এই যে চেহারাটা, সেখানে এখানে সাদা কাপড়ের খুব গুণ, সেইটা একটা ব্যাপার আছে। জ্যোতিবাবু ধবধবে সাদা ধুতি এবং পাঞ্জাবি, বিমানদা তো চিরকাল ওইটা পরে এলেন, এবং নিজে নাকি তিনি নিজে কাচেন শুনেছি। কিন্তু তারপরে মমতাও তাকে সেই সাদা শাড়িতে আছে, ফলে সাদার একটা ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রভাব আছে। এই বিজেপি না এখন এত গেরুয়া ফেরুয়া পড়ছে না, এটা চলছে না, সাদাকেও আনতে হবে ওদের। সাদা না, কিছুটা শ্রমিক ভট্টাচার্য একটু অন্যরকম বিজেপি, যেটা তো রিসেন্টলি ঘটলো না বন্দে ভারত ট্রেন নিয়ে, যে আমিষ নিরামিষের বিতর্ক, এটা বিজেপি কিন্তু উন্নত করে। বিজেপি কিন্তু এটা অদ্ভুত, কিন্তু এটা অদ্ভুত দল,
এরা কিন্তু নর্থ ইন্ডিয়াতে যেটা ক্যাম্পেইন করে সেটা কিন্তু কেরালায় করে না, মিজোরামে করে না। মিজোরামে বিফ ক্ষমতায় গেলে বিফের দাম কমিয়ে দেবো, কেরালাতেও তাই। আর পশ্চিমবঙ্গে গেলে আমিষ তো খেতেই হবে, মাছ খেতেই হবে। ওইটা একটা গল্প আমি জানি না, তুমি তো একদিন দেখলাম জয়ন্তর সঙ্গে বোধহয় করছিলে পডকাস্ট, জয়ন্ত গল্পটা বলেছে কি না। আর একটা মিটিং এখানে আডবাণী করেছিলেন কলকাতায়, এবং কলকাতায় মিটিংটা করার পর তিনি যখন জানতে চেয়েছিলেন অনেকের কাছে যে, তখন তো ট্রেনে যেতে আসছেন, তো ট্রেনে যেতে যেতে গরিব প্রশ্ন করেছিলেন কি সাংবাদিক, যে বাংলাতে কী করে বিজেপি বাড়তে পারে। মানে যেদিন বিজেপি মাছ খাওয়া শুরু করবে সেদিন থেকে বাড়বে। এই মাছ খাবেন না হবে না, মাছ খেতে হবে। অর্থাৎ সেইখানকার সংস্কৃতির সঙ্গে নিজেকে দেখানো যে আমি ওই সংস্কৃতির সঙ্গে আছি আর কি। সেই বাংলা গান, সেই বাংলা সংস্কৃতি, কবিতা পড়া, গল্প লেখা। এখানে রাত দিন বসে হিন্দু রাষ্ট্র বললে বাঙালি পছন্দ করবে না, হিন্দিভাষীরা পছন্দ করবে, বাঙালি পছন্দ করবে। বাঙালির কাছে পড়তে গেলে বাঙালি হতে হবে, মানে বাঙালি হতে হবে মননে, বাঙালি হতে হবে সংস্কৃতিতে, বাঙালি হতে হবে খাদ্যে, দরকার হলে ধুতি পাঞ্জাবি পড়তে হবে। না, যেখান থেকে সরে গেলাম বা তুমি সরে এলে সেটা হচ্ছে এই যে ধরো এই যে বাংলা সেই সময় একটা খুব ক্লিন সাদা টাদা পড়তো, আর এখন কোটির অঙ্কে ঘুষ খাওয়াখাওয়ি হয়, সেটাকে মানে দিল্লি কিভাবে দেখে, ভালো না খারাপ? ঘটনা এখানে তো নেতাদের বাড়ি থেকে তো কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে না, সে গুনতেই তো সব মেশিন লাগছে, মানে তাই না? তো সে তো ঘটনা লোকে তো চোখে দেখছে, সেগুলো হচ্ছে, পরিবর্তন হয়েছে, এটা ঘটনা। তারা তো যে কারণে জেলেও গেছে, এটাও ফ্যাক্ট, অস্বীকার করার কথা না। এবং কেউ কেউ জামিন পেয়েছেন। এই যারাই মানে দুর্নীতির দায় অভিযুক্ত, আমার কাছে এটাই কথা বলল, কেউ কিন্তু দোষী সাব্যস্ত হলেন না, সকলেই কিন্তু জামিন পাচ্ছে, মামলা চলছে আর জামিন পাচ্ছে। আর কেউ কেউ অবশ্য দল পরিবর্তন করছেন অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গে এখনও দেখিনি, একমাত্র একজন ছাড়া, একজন দুজন, কিন্তু অন্য জায়গায় মাস স্কেলে দল পরিবর্তন। গোটা দলটাই 100,000 কোটি টাকার অভিযোগ ওই পাওয়ার, অজিত পাওয়ার, পরের দিনই তিনি বিজেপি সমর্থন করে ওই দিকে চলে গেলেন। এইরকম একটা মানে রাতারাতি চেঞ্জ, এটা পশ্চিমবঙ্গে এখনও দেখা যাচ্ছে না। এখনও তো নেতা বলতে ওই চেহারাটা আছে না, সাদা জামা, সাদা জুতো, একদম সাদা জুতো, সেটা দেখলে অবশ্য অনেক পশ্চিমবঙ্গে সাদা জুতো কম লোক পরে, সাদা জুতো পরেন না নেতারা খুব একটা। ওটা আবার নর্থ ইন্ডিয়ার একটা চল, হাওয়াই চটি তো পরে সাদা, সাদা হাওয়াই চটি না, হাওয়াই চটি স্ল্যাবটা তো অনেক সময় নীল 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 সাদা, ওটা, এটা তো স্ট্রেট কালার। তোমার ওই প্রিয়দাস মুন্সির কথায় যেটা তো বাবা বললে যে তোমাকে ইয়ের নেতা করে দিয়েছে, সাংবাদিক, মানে ওই তোমার অ্যাক্রিডিটেশন কমিটিতে তুমি ঢুকেছো আর কি। যেটা হচ্ছে যে আসলে তো তুমি সাংবাদিকতায় দিল্লিতে বরাবর মানে দীর্ঘদিন ধরে তুমি একটা সাংবাদিকদের একটা নেতৃত্ব দিয়েছো। তুমি প্রেস ক্লাবের 4 বার নাকি 5 বার, না 4 বার, মানে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার 4 বার তুমি প্রেসিডেন্ট, এবং তোমাকে মোটামুটি ভারতবর্ষ কেন আমি বলবো ঢাকারও এবং আরও কয়েকটি দেশের প্রেস ক্লাবের প্রেসিডেন্টরা তোমাকে নামে চেনেন। এই জায়গাটা তুমি দিল্লিতে বসে একজন সাংবাদিক হিসেবে এই জায়গাটা তুমি তৈরি করলে কি করে, মানে কেন এই ট্রাস্টওয়ার্দিনেসটা তোমার হলো? প্রথম কথা হচ্ছে, আমি চিরকাল যদি বলো আজও আমি রিপোর্টার, আমি সম্পাদক হতে চাইনি, সম্পাদক নই, যদিও পদটা হয়তো দেওয়া হয়েছিল, কিন্তু করতাম রিপোর্টারই। আমি এখনও আজও এই বয়সেও কিন্তু আমি রোজ এমইএর ব্রিফিংয়ে যাই, গিয়ে প্রশ্ন করি। তুমি যদি এমইএর ব্রিফিং শোনো, গৌতম লাহিড়ী, আমরা তখন উত্তর দিয়ে দিতে, এখন আগে তো গৌতম বলতো, এখন যারা এসছে তারা ছোটো বলে একবার দাদা বলিয়ে, এরকম মানে দাদা তো এসে গেছে আর কি। তারপর কেউ বলে যে এখন এটা হচ্ছে দীর্ঘকাল দিল্লিতে একটানা থাকা, ধরো আমার জীবনের প্রথম বিদেশ সফর রাজীব গান্ধীর সঙ্গে, তখন বর্মা ছিল, তখন গিয়েছিলাম। ঠিক তার 25 বছর বাদে আমি তখন মায়ানমার হয়ে গেছে, তখনও মনমোহন সিংয়ের সাথে গেছি। মানে আমি একমাত্র সাংবাদিক যে দুটো প্রধানমন্ত্রীর সঙ্গে মানে 25 বছরের বর্মা এবং মায়ানমার গেছি, এবং সেটা প্লেনের মধ্যে অ্যানাউন্স করা হয়েছিল যে একমাত্র সাংবাদিক 25 বছর আগে যিনি গিয়েছিলেন তিনিও আজও আমাদের সঙ্গে আছেন। তো সেটা দেখে আবার মনমোহন সিং জানতে চেয়েছিল কী ব্যাপার ইত্যাদি। সেই কারণেই আমি বলছি যে এই যে সাংবাদিক মধ্যে যে পরিচিতিটা, আমি ধরো এটা ঘটনা, এটা ইউপিএর সময় এই সুযোগটা ছিল যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ যাওয়া যেত, এবং ফলে আমি ধরো নয় করে প্রায় 60টা দেশ আলাদাভাবে গেছি। তার মধ্যে হয়তো মানে ব্যক্তিগত সাংবাদিকতার সূত্রে গেছি হয়তো 3-4 বার, কিন্তু বাকিটা সবই সফর সঙ্গী হিসাবে। 60টা দেশের মধ্যে কোনো দেশে হয়তো 5-6 বার গেছি, পাকিস্তানও 5-6 বার গেছি। কিন্তু এই কারণে যেটা হচ্ছে, সাংবাদিক মহলে যারা দিল্লিতে সাংবাদিকতা করে তাদের মধ্যে আমার একটা, তারা সবসময় আমাকে চিনত যে অ্যাজ এ রিপোর্টার
কারণ এর আগে প্রেস ক্লাবেতে যারা দায়িত্ব পালন করে এসছে অনেকে খুব ফেক সাংবাদিক ছিল, মূলত তাদের সম্পর্কে কিছু বদনামও ছিল, দুর্নীতি ছিল, আর তারা দীর্ঘকাল ক্ষমতা ধরে রাখার একটা জন্য অনিয়ম কিছু করতো। কিন্তু সাংবাদিক অমুক ব্যক্তি তিনি সাংবাদিক, গৌতম রায়েরই হাত যাই হোক প্রেস ক্লাব প্রেসিডেন্ট থাকুক না থাকুক সাংবাদিক, আজও সাংবাদিক। আর এই সাংবাদিক কুলে যে প্রচারটা যখন হয় তখন কিন্তু তারা কেউ আমাকে বাঙালি হিসেবে দেখেন। এটা কিন্তু শুধু ভারতের নয়, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রেস ক্লাব, 5,000 সদস্য কোনো দেশের কোনো কান্ট্রিতে নেই, কোথাও নেই, একমাত্র ভারতে আছে। ফলে এই ভারতের এখন হয়তো একটা চেষ্টা চলছে একটা সমস্ত প্রেস ক্লাব নিয়ে একটা সংগঠন বানানো, সেটা এখনও তৈরি হয়নি, হলে তখন বলা যাবে, ঘোষণা করা যাবে, সেখানে হয়তো আমি থাকতে পারি সেই সংগঠনে। ফলে সাংবাদিক এই যে পরিচিতিটা যেটা, এবং পরিচিতিটা ঘটনা যে সর্বত্র সমস্ত ভারতের সমস্ত প্রদেশে যাওয়ার কারণে তারাও একটা পরিচিতি মনে করেছেন যে এটা মানে প্রকৃত একজন সাংবাদিকের হাতে সাংবাদিকদের ক্লাবকে দেওয়া হচ্ছে আর কি। সেই কারণে তুমি সবসময় যখনই ভোটে দাঁড়িয়েছো প্রত্যেকবারই তুমি, হ্যাঁ, আমার বিরুদ্ধে প্রায় যে দাঁড়ায় তার জামানতই যায়, জেনারেলি জামানত নেই সিস্টেম, কিন্তু ওই ধরো আমি হয়তো ব্যবধান 1000 ভোট এরকম থাকে, 1000 ভোট 12, মানে 2000 হয়তো ভোট, 5000 তো ভোট হয় না, 2000 হয়তো ভোট পড়লো, তার মধ্যে হয়তো 1500-1600 আমিই পেয়েছি। বাকি আমার বিরুদ্ধে কিন্তু অনেক সম্পাদক দাঁড়িয়েছেন, টাইমস অফ ইন্ডিয়ার নামকরা সম্পাদক তিনি দাঁড়িয়েছেন, কিন্তু দাঁড়িয়ে তিনি একবার গোহারা হেরেছেন আর কি। সেটা খুব তার সঙ্গে আমার খুব গভীর বন্ধুত্ব আর কি, মাঝে মাঝে খুবই খ্যাতনামা লোক তিনি আর কি। আমি আসলে হচ্ছে কি ওই যেটা আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রেও এই শিক্ষাটা দরকার, যে মাঠে ময়দানে প্রত্যেকটা লোক যেন জানে বা চেনে, এবং জেনুইন রাজনৈতিক কর্মী হোক বা জেনুইন সাংবাদিক হোক, এই মানে সাংবাদিক সত্তাটাই হচ্ছে এটা গৌতম রায়ের পরিচয়। গৌতম রায়ের আর অন্য কোনো পরিচয় যদি থাকতো তাহলে কিন্তু এইভাবে আমাকে ভালোবাসতো না। এটা ঘটনা, আমার কিন্তু 5000-এর মধ্যে মাত্র 400 বাঙালি, এই 400 বাঙালির মধ্যে কিন্তু 200 বাঙালি আমার বিরুদ্ধে ভোট দেয়, এটা বাঙালির স্বভাব অনুসারে। হ্যাঁ, কিন্তু বাকি 4500 অবাঙালি তারা কিন্তু আমাকে পছন্দ করে। অবাঙালির মধ্যে ধরো শুধু হিন্দিভাষী নয়, হয়তো সব প্রদেশের যারা দিল্লিতে কাজ করেন তাদের সকলে, তামিল, তেলেগু, ওড়িয়া সকলেই। এবং ফলে এই একটা মানে আমি বলতে পারি এটা ঘটনা যে একটা অর্জন হয়েছে এবং সাংবাদিকরা ভালোবাসেন। এখন আমি সাংবাদিক এই ডিসেম্বর থেকে নেই, কিন্তু এখনও রোজ আমার কাছেই ফোন আসছে। মানে পরিস্থিতি যে প্রেস ক্লাবের এখন যে মানে প্রতিষ্ঠান হিসেবে এটাকে তৈরি করা, ক্লাব ছাড়া, সেইটা একটা আমার মনে হয় আমাদের টিমের একটা বড় মানে অর্জন। যে কারণে ইন্টারেস্টিং, এমনকি স্বামী স্ত্রীর বিবাদ সেটা পর্যন্ত প্রেস ক্লাব প্রেসিডেন্টকে লিখছে, আপনি মিটিয়ে দিন। মানে তাদের ধারণা প্রেস ক্লাব ইন্ডিয়া প্রেসিডেন্ট যদি বলে তাহলে মিটিয়ে যাবে। ধরো আইসিআইসিআই ব্যাংক থেকে লোকের চাকরি গেছে 400 লোকে, তারা আমাদের লিখছে, যেটা আমাদের ম্যান্ডেট নয়, আমাদের কাজও নয়। দিল্লিতে 5000 সাফাই কর্মচারী ধর্মঘটে নেমেছে, তারা বলছে আপনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া থেকে হস্তক্ষেপ করুন। মানে এই ধরনের যে একটা সামাজিক মানে সমাজের অন্যান্য অংশের মধ্যে একটা প্রেস ক্লাবের যে মনে হয়েছে প্রেস ক্লাব যোগ্যতা হয়েছে, প্রেস ক্লাব ইন্ডিয়া বললে কিছু একটা সমাধান হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, হয়নি যে তা না, কিছু কিছু মানে বিশেষ সাংবাদিকদের ক্ষেত্রে বহু সাংবাদিক জামিন পেয়েছেন, বহু সাংবাদিকের ক্ষেত্রে কেস প্রত্যাহার করা হয়েছে, এসব অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা এখনও ওই ফ্যামিলি ডিসপিউটে ঢুকিনি। তো আমি বললাম আপনি বরং ব্যাঙ্গালোর প্রেস ক্লাবে যান। বলছে না না, ব্যাঙ্গালোর প্রেস ক্লাব ওই স্বামীর পক্ষে আমার। না, এখানে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে দীর্ঘ সাংবাদিকতার জার্নি তোমার, এবং তার মধ্যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার এই, কিন্তু আমি নিজে মানে প্র্যাকটিসিং সাংবাদিক হিসেবে এবং সাংবাদিক সত্তা হিসেবে আমি যতটুকু দেখেছি সাংবাদিকতার ধারা প্রবলভাবে বদলে, সেটাকে তুমি কিভাবে দেখো? সেটা বলেছো, সেটা একটা খুব মানে বড় একটা মানে আইডিওলজিক্যাল গ্রাউন্ড থেকে বলতে গেলে বলতে হয় যে ভারতবর্ষ একমাত্র দেশ সারা পৃথিবীর মধ্যে যেখানে কোনো জাতীয় মিডিয়া পলিসি নেই। অনলি কান্ট্রি, ইউরোপে আছে, সব জায়গায়, আমেরিকাতেও বাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা মিডিয়া প্রোটেক্টেড। আমাদের এখানে মিডিয়া কনস্টিটিউশনে আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, কিন্তু সাংবাদিক স্বাধীনতা কোথাও লেখা নেই। এবং সাংবাদিকদের জন্য কোনো ন্যাশনাল পলিসি নেই। এটা না হওয়ার ফলে যেটা হয়েছে, মূলত আমার মনে হচ্ছে সাংবাদিকতার পরিবর্তনটা এসেছে 91-এর ইকোনমিক রিফর্মের পর থেকে, যখন থেকে কর্পোরেটরা তারা লাইসেন্সরা উঠে গেল, কর্পোরেটরা তারা যখন প্র্যাকটিক্যালি দেখলেন যে একটা তত্ত্ব যেটাতে ভারতের লাভ হয়েছে, লাভ তো হয়েছে, কিন্তু তার কর্পোরেটরা দেখলেন মিডিয়াকে কী করে সঙ্গে রাখা যায় তাদের কর্পোরেট ইন্টারেস্ট সার্ভ করার জন্য। তখন থেকে রিলায়েন্স বলো অন্য যা, তখন তো মানে তখন পর্যন্ত আদানির নাম শোনা যায়নি, তখন পর্যন্ত মূলত রিলায়েন্স,
তারা কিন্তু আমরা জানতাম যে মিডিয়ার মধ্যে তারা কীভাবে রিলায়েন্স বলতে তখন ধীরুভাই আম্বানি, তারা কীভাবে প্রভাব বিস্তার করছেন তাদের কর্পোরেট ইন্টারেস্টে, এবং সেইভাবে কিন্তু মিডিয়া চেঞ্জ হতে শুরু হলো। সুতরাং ইকোনমিক লিবারেশনের লাভ যদি দেশ পেয়ে থাকে, ইকোনমিক লিবারেশনের ক্ষতি হয়েছে কিন্তু মিডিয়ার। সেই থেকে সেই শুরুটা হতে 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 তারপরে যখন একটা মিডিয়ার চেঞ্জ হলো 92 রাম মন্দির আন্দোলনে, সেই রাম মন্দির আন্দোলন এক ধরনের মিডিয়াকে প্রভাবিত করলো একটা আইডিওলজিতে, যে সেকুলারিজম ভার্সেস হিন্দুত্ববাদ, এতে প্রভাবিত হলো একটা সাংবাদিক। তাও তখনও কিন্তু মিডিয়ার স্বাধীনতা ছিল, মোরাললেস স্বাধীনতা ছিল। সেই সময় কিন্তু পার্লামেন্টে কিন্তু সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল। এখন তো কোনো এমার্জেন্সি নেই, কিন্তু এখন সিনিয়র সাংবাদিকদের সব জায়গাতেই প্রবেশাধিকার নিয়ন্ত্রিত। এবং এই সরকার আসার পর তারা দেখেছেন 14 সাল থেকে নরেন্দ্র মোদী আসার পর তারা যেটা পলিসি, যার প্রভাব বহু রাজ্যেও আমরা দেখছি, সেটা হচ্ছে যে তারা সবসময় মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে চাইছে। নিয়ন্ত্রণ করার উপায় কি? একটা হচ্ছে তার বিজ্ঞাপন। ফলে এইগুলোর, এবং এমনকি দিল্লিতে তো এমন ঘটনাও হয়েছে, ধরো আজ এতদিন পর জানা গেল যে এনডিটিভির প্রণয় রায় নির্দোষ, অথচ তাকে দোষ দিয়ে তাকে জোর করে বিক্রি করানো হলো তার এনডিটিভিটাকে, এবং সে কিনলেন একজন শিল্পপতি, সরকারের ঘনিষ্ঠ। কিন্তু এটা হতে পারছে এই কারণে যে এমনকি মিডিয়ার যে বিজ্ঞাপনগুলো পর্যন্ত, প্রাইভেট বিজ্ঞাপনগুলো, কর্পোরেট বিজ্ঞাপনগুলোকেও নিয়ন্ত্রণ করতে শুরু করলো সরকার, যে পছন্দের মিডিয়াতে যাবে, অপছন্দের মিডিয়ায় যাবে না। ফলে মিডিয়া সার্ভাইভালের জন্য বড় কর্পোরেট মিডিয়া যদি বলা হয়, এরা ধীরে ধীরে সারেন্ডার করতে শুরু করলো। এবং মিডিয়াতে ওই সময় 14 সালের পর থেকে আজ পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি, মানে অসংখ্য, মানে 10,000-এরও বেশি সাংবাদিক ছাঁটাই হয়ে গেছে কাজ থেকে। এবং সিস্টেমটা চালু হলো তোমার যে কন্ট্রাকচুয়াল জব, তো আগেই হচ্ছিল, কন্ট্রাকচুয়াল বেড়ে গেল, আর এখন তো নতুন লেবার কোড চালু হওয়ার পর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের আর অস্তিত্বই নেই, যেটা দ্বারা প্রোটেক্টেড ছিল সাংবাদিকরা। এই ফলে মিডিয়াকে বাঁচতে গেলে এখন যেটা দাঁড়িয়েছে, তোমাকে গভর্নমেন্টের লাইন টো করতে হবে, এবং গভর্নমেন্টের লাইন টো না করলে তুমি তার সুযোগ সুবিধা, এমনকি অ্যাক্সেস পর্যন্ত পাবে না নিউজের। ধরো দিল্লিতে তুমি এখন সব জায়গাতেই অ্যাক্সেস নিয়ন্ত্রিত। আগে কেবলমাত্র আমি জানতাম সাউথ ব্লকে সাংবাদিকদের প্রবেশাধিকার এতটা ছিল না, ডিফেন্সে যেতে হলো একটা পাস নিতে হতো, পরবর্তীকালে সেটা হয়ে গেল বিদেশমন্ত্রী, এখন অর্থমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রক। আগে স্বরাষ্ট্রমন্ত্রক উপরে করিডোরে আমরা ঘুরে বেড়াতাম, ঠিকই তো, এখন স্বরাষ্ট্র উপরে যাওয়া যাবে না, নিচে দাঁড়িয়ে বলতে হবে যে তুমি কোন অফিসারের সঙ্গে দেখা করবে, এবং সেই অফিসার তিনি অনুমতি দিলে তবে দেখা করবে। কোন অফিসার অনুমতি দেবেন, রেকর্ড রাখতে হবে না যে তিনি সাংবাদিকের সঙ্গে দেখা করছেন, ফলে তার দেখাও করেন না। এমনকি এই কালচারটা চালু হয়েছিল মন্ত্রীদের মধ্যে। এক মন্ত্রী, আমি নাম বলছি না, তিনি সম্প্রতি আর ক্যাবিনেটে নেই, তার ঘরে ঢুকতে গেলে মোবাইল থেকে, কলম থেকে শুরু করে নোটবুক সব বাইরে জমা রেখে যেতে হতো। তার স্ত্রী ভবনে তার অফিস ছিল। এরকম বহু জায়গায় বহু মন্ত্রী এরকম চালু করেছিলেন। এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী না হওয়ার কারণটা কেবলমাত্র ঘুরে বেড়ানোর জন্য নয়, যে অ্যাক্সেস টু দ্য মেইন প্রোটাগনিস্ট, তার সঙ্গে যে অ্যাক্সেস বা তার সঙ্গে যে যারা অফিসাররা সফর করছেন, ওই কারণে ধরো ওই সময়কার আমরা সমস্ত বিদেশ সচিব, জয়েন্ট সেক্রেটারি, তাদের সঙ্গে এত ঘনিষ্ঠতা হতো যে ওই প্লেনে যে 14 ঘন্টা যাচ্ছি, যাতায়াত করছি, 4 দিন একসাথে ঘুরছি, থাকছি, কাটছি। তাদের অনেকে এখন কেউ বড় বড় দায়িত্ব, অ্যাম্বাসেডার হয়ে গেছেন। ফলে এখন যারা অ্যাম্বাসেডার, এখন যারা বিদেশ সচিব, সবাই আমাকে দাদাই ডাকে আর কি, কারণ তখন ছোট ছিল না, তখন ছোট ছিল, আমার তো বয়স বেড়েছে, তাদের বয়স, তারা স্বাভাবিক, তাদের প্রমোশন হয়েছে। এই কারণে দিল্লি তো এখানেও যিনি ছিলেন চিফ সেক্রেটারি, তিনিও প্রণববাবুর পিএস ছিলেন, মানে মনোজ পাম, তার সঙ্গে আমার, মানে আমি জানি না, এখন তো কিছু হবে না, কারণ তার সঙ্গে মানে কোনো রাজনৈতিক কথা হয় না, আমি কোনো বই, সিনেমা ইত্যাদি বিষয়ে আলোচনা হয় তার সঙ্গে, সেসব কখনো করি। সেরকম যারা এই কারণে এরা বড় বড় জায়গায় পৌঁছে গেছেন, কিন্তু তাদের কাছেও তারাও কিন্তু মানে খুব উদ্বিগ্ন যে মিডিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তো মিডিয়ার এই পরিবেশটা বদলে যাওয়ার কারণেই নন ফর্মাল মিডিয়ার, কিন্তু আমি বলবো গত লোকসভা নির্বাচনে তুমি যদি দেখো যে সোশ্যাল মিডিয়ায় যে ফোরকাস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে, ফর্মাল মিডিয়াতে হয়নি। উত্তরপ্রদেশে 40টা সিট পাবে বিজেপি, তার বেশি পাবে না, এটা কিন্তু নন ফর্মাল মিডিয়াই ঘোষণা করেছিল। মানে ধরো আমরাও বলতাম, আমরা নন ফর্মাল মিডিয়াতে বলেছি, মেন মিডিয়াতে জানি না। একমাত্র মেন মিডিয়াতে বলতে একবার একটা মিডিয়াতে আমি গত অ্যাসেম্বলি ইলেকশনের আগে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম বিজেপি সিট 12তে নেমে যাবে, সেটা আবার আইপ্যাক টুইট করে দিয়েছিল, একটু ভুল টুইট করেছিল। আমি তখনও প্রেসিডেন্ট লিখেছিল, ফর্মার প্রেসিডেন্ট অফ প্রেস ক্লাব বলেছে যে 12টা পাবে বিজেপি আর কি।
তো আমি একটা চ্যানেলে বলেছিলাম আর কি, আমি কয়েকদিন আগে এএনআই আমার একটা নিয়েছে পডকাস্ট আর কি লম্বা, এবং কেন বিজেপি জিতবে না, তোমাকে অনেকটাও বলেছি কিছুটা, তার কাছে আরও ডিটেলেও বলেছি ওইটা। সহজ কথা হচ্ছে বিজেপিকে মাছে ভাতে বিজেপি হতে হবে। এটা যদি যতক্ষণ না বুঝছো তখন কোনো চান্স নেই, সোজা কথা। ফলে তুমি সাংবাদিকতা এখন ওরা ভাবছেন যে এটা পছন্দ, ইদানিং বিজেপি যারা রাজ্য স্তরের এই নেতা, তারা কিন্তু রিচ আউট করছেন মিডিয়ার কাছে, তারা মিডিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রাইভেটলি, এবং সব রকমভাবেই পৌঁছানোর চেষ্টা করছেন। মিডিয়ার সব রকম দোষগুণ জেনেও সেই দোষগুণে তারাও সামিল হচ্ছেন, এটাও ঘটনা সেটা দেখেছি আমি। এবং এটা কিন্তু কেন্দ্রীয় স্তরে এটা হচ্ছে না। কেন্দ্রীয় স্তরে হচ্ছে না মানে কেন্দ্রীয় স্তরে হচ্ছে না কারণ তারা এক ধরনের একটা ছোটোবেলা থেকে এক ধরনের, হয়তো তাদের জন্ম আরএসএস থেকে, তারা একরকম গোটাটা উত্তর ভারতের দৃষ্টিতে গোটা ভারতকে দেখা। এই যে প্রাইম মিনিস্টার তো এতজন দেখেছো, এই যে ধরো আমরা যে সময় প্রথম প্রাইম মিনিস্টার দেখেছি যখন বাজপেয়ী প্রাইম মিনিস্টার, আডবাণী যখন ডেপুটি প্রাইম মিনিস্টার, কিন্তু আডবাণী হচ্ছে আমরা বলতাম সেই সময় যে বিজেপির অন্য ফেসটা, তার সঙ্গে এখনকার মোদি প্রাইম মিনিস্টার এবং অন্য ফেসটা অমিত শাহ, এটার মধ্যে তফাৎটা কি দেখো তো? না সেটা অনেকটা না টাকার এপিটোপিট, ওগুলো তফাৎ কিছু নেই, দুজনে একই রকমভাবেই বিশ্বাস করেন, একই রকমই কথা বলেন, একই আদর্শের কথা বলেন। একজন প্রধানমন্ত্রী, তার সম্পর্কে খুবই নেতিবাচক প্রচার, অথচ আমি মনে করি তিনি কিন্তু তার নেতৃত্বে কিন্তু ভারত ড্রিম বাজেট পেয়েছে। তিনি হলেন দেবগৌড়া, তাকে বলা হতো তিনি ঘুমিয়ে পড়তেন, ওটা তার একটা অসুস্থতার কারণে ছিল আর কি। কিন্তু সেই সময় ওই যে ইউনাইটেড ফ্রন্ট সরকার, যে সরকারে কমিউনিস্টরা সামিল ছিলেন, যার থেকেও সিপিএম শিখলো না আজও, যদিও সিপিএম বলে যে সিপিআর কী হলো, সিপিআই তো বাড়লো না মন্ত্রিসভায় থেকেও। ইন্দ্রজিৎ গুপ্তর মতো লোক সেই মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবং তিনি মুলায়ম সিংকে মানে রীতিমতো ধমকাতেন। মুলায়ম সিং ডিফেন্স মিনিস্টার, কিন্তু উত্তরপ্রদেশ নিয়ে ধমকাতেন। বলছি সেই সময়কার যে খুব স্বল্প সময়ের সরকার, কিন্তু আমার কাছে মনে হয়েছে ভালো করে যদি কেউ অ্যানালিসিস করে, যেটার একদম কোনো পর্যালোচনা হয়নি ওই দেবগৌড়া সরকারের, এবং একটা নেতিবাচক ধারণা, কিছু বললেই বলা হয় আরে ওই দেবগৌড়া প্রধানমন্ত্রী। তার সময় তো চিদম্বরম ড্রিম বাজেট দিয়েছিলেন। কোন মিডিয়া, কোন কর্পোরেট হাউস নেগেটিভ কথা বলেছিল? আমার তো মনে হচ্ছে কলকাতার প্রথম সারির বাংলা সংবাদপত্রের স্বপ্নের বাজেট, এই তো হেডলাইন ছিল, তাই না? তো সেই সরকারটাকে মনমোহন সিং নিশ্চয়ই একটা, আমি বলি সেটা ঘটনা যে মনমোহন সিং হচ্ছেন ভারতের আর্থিক প্রগতির জনক। মহাত্মা গান্ধী জাতির জনক হন, তাহলে তিনি আর্থিক প্রগতির জনক। কিন্তু তাহলে তার মধ্যে সেই সরকারের মধ্যেও দেখো সেই ইউপিএ সরকার যতগুলো আইন পাস হয়েছে সবই কিন্তু হচ্ছে রাইট বেসড ল, নট দ্যাট যে গরিবকে বাড়ি দিতে হবে, ঘোষণা নয়, গরিবকে বাড়ি দিতে হবে আইন অনুসারে। এবং আইন অনুসারে যদি না দেয়, যে কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচাচ্ছেন যে মহাত্মা গান্ধী নানাকে বলবেন টাকা পাচ্ছি না, ওইটা হচ্ছে কনস্টিটিউশনালি ম্যান্ডেটরি। এর জন্য এসে দক্ষিণপন্থী সরকার বা দক্ষিণপন্থী আদর্শে যারা বিশ্বাসী, মোদি প্রথম এসে বলেছিলেন এই কানুন হাটাও। মানে কানুন হাটাও মানে কানুন মানে হচ্ছে রাষ্ট্র যে কল্যাণকামী রাষ্ট্র সেটা নয়, রাষ্ট্র যেটা ঠিক করবে সেটাই কল্যাণের জন্য, সেটা আমি যেটা ঠিক করব সেটা আমি তোমাকে যখন দেবো ডোল দেবো, যে কারণে এই শুরু হলো সমস্ত নানা রকম ডোল দেওয়া টেওয়া। কিন্তু আদতে ওইটা ছিল কিন্তু রাইট বেস প্রোগ্রাম। দেখো, রাইট টু ফুড, রাইট টু ইনফরমেশন, রাইট টু ওয়ার্ক, যেটা কমিউনিস্টদের স্লোগান, সেই স্লোগানটা এই মনমোহন সিং সরকার করেছে ইমপ্লিমেন্ট। তখন ওই রাইট টু এডুকেশন এবং যতগুলো রাইট, এবং জঙ্গলের রাইট সেটা পর্যন্ত আদিবাসীদের রাইট, সেগুলো কনস্টিটিউশনাল রাইট, মানে নট দ্যাট ঘোষণা, কোনো ইস্তাহার শুধু নয়, সেটা রাইট পার্লামেন্টে আইন পাস করিয়ে দেওয়া। সেইটাকে ধীরে ধীরে এই সরকার ডাইলুট করছে। ফলে যেটা বাজপেয়ীও করে উঠতে পারেননি, বাজপেয়ীকে প্রশংসা করা হয় যে মনে করা হয় যে লিবারাল ইত্যাদি ছিলেন, যেহেতু তিনটে ওই বিতর্কিত ধারা তিনি বাদ দিয়েছিলেন বিজেপি আরএসএসের ইস্তাহার থেকে, সেই জন্য অন্য ধরনেরভাবে স্টাইলে, কিন্তু তিনি চিরকাল স্বয়ংসেবক ছিলেন, আজীবন স্বয়ংসেবক। নিউ ইয়র্কে দাঁড়িয়ে ঘোষণাও করেছেন, আবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে তিনি ননভেজ খাবারও খেয়েছেন একই সঙ্গে। সে বিরাট বিপদ হয়েছিল একবার, এই প্রসঙ্গে বলে দিলে ভালো হবে গল্পটা। সেটা হচ্ছে যে উনি খোঁজ করছিলেন যে নিউ ইয়র্কে কোথায় ভালো বাঙালি খাওয়া পাওয়া যায়। তো সেই সময় সেই ট্রিপটায় আমি ছিলাম। তো আমি এসপিজি দিয়ে, এসপিজি অন্য কাউকে দিয়ে, তো আমি গিয়ে বললাম আমি একটা বললাম যে জ্যাকসন হাইটস, এখানে বাংলাদেশিদের আড্ডা, ফলে ওখানে বাঙালি দোকান আছে, ওখানে লেখা থাকে এখানে মাছ ভাত পাইবেন, বাংলায় নোটিশ লেখা আছে। তো সেইখানে উনি চলে গেছে, এসপিজি তো আমার ওপর এই মারে কি সেই মারে।
সে বলে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে যাচ্ছেন ওই জায়গায়, আমি তো নিয়ে যাচ্ছি না, উনি যাবেন বলেছেন, আমি কি থরি যাব, কী মুশকিল। উনি সেখানেই পরে আলাদা স্পিচ বলছে কেউ যাবে না সাংবাদিক, উনি একা যাবেন, 2-3 জনকে নিয়ে গিয়েছিলেন সিনিয়র, কাউকে আমাকে নেননি, কিন্তু ওই আমার দেওয়া দোকানের ঠিকানা সেখানে বসে খেয়েছেন এবং সব ধরনেরই তিনি ননভেজ খান। কারণ তিনি অবশ্য মনে করতেন বিদেশের গরুরা ওগুলো বিদেশি গরু, ওগুলো মা নয়, কিন্তু ভারতীয় গরুরা হচ্ছে মা। হ্যাঁ, তো ফলে এটা প্রাইভেটলি বলেছেন অনেক জায়গায়। তো এখন আমাকে তো সেই আরেকজন, আরে নাম ভুলে আছি, অযোধ্যায় যিনি সেই সাধু ছিলেন আর কি, বিরাট, সে তো বলছে আমি তো জানি বাজপেয়ীজিকে আমি নিজে কতবারই, সে ছিল অরিজিনালি হুগলিতে টিকিট লাগ করতো, সেখান থেকে পালিয়ে গিয়ে সে সাধু হয়ে গেল। নামটা ভুলে গেছি। হ্যাঁ, আমি নাম জাস্ট মনে করতে পারছি আজকের না। আড্ডা সব মিলিয়ে মানে এটা হচ্ছে গৌতম দার সাথে একটা সব থেকে মজার জায়গা, যে গৌতম দার সাথে আড্ডা মারতে বসলে শেষ হয় না। তো আমাদের টাইম লিমিট আছে, আমাদের একটা সময়ের মধ্যে এটা গুটিয়ে দিতে হয়। আমি 3টে ভাগে ভাগ করেছিলাম, তার মধ্যে একটা নির্বাচনী বিশ্লেষণ আছে, সাংবাদিকতা নিয়ে কথা আছে, এবং পাশাপাশি গৌতমদার কাছ থেকে অ্যানেকডোটাল সাংবাদিক জীবনের অনেক কিছু গল্প আজকে আমরা শুনে নিলাম। আমাদের পডকাস্ট মুখে মুখে আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, আর তোমাকে আরেকবার অনেক ধন্যবাদ। ধন্যবাদ।